হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নামের এক যে বিশাল ভয়ঙ্কর চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের ডিটেলস ক্লাসে তোমরা যারা এসএসসি 27, 28, 29 যত ব্যাচই আছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা। আজকের এই ক্লাসটা আমি এভাবেই সাজাইছি, তোমরা এই চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স যা যা লাগে সব কিছু শিখতে পারবা। তোমাদের সিকিউর জন্য প্রিপারেশন হয়ে যাবে, এমসিকিউর জন্য প্রিপারেশন হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে ক্যালকুলেশন হ্যাক্স, ট্রিক্স, ক্যালকুলেটর হ্যাক্স, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করে দিব আজকের এই ক্লাসের মাধ্যমে। তো চলো আমরা আমাদের এই ক্লাসটা শুরু করে দেই এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ধরে ধরে বুঝাই দিই। দেখো তো, প্রথম আমাদের যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। আমাদের চ্যাপ্টারের নামের সাথেই রিলেটেড যে স্থানাঙ্ক একটা বিষয়। স্থানাঙ্ক বিষয়টা কি বলো? তুমি যদি এটাকে একটু ভাঙো, শব্দটাকে যদি একটু ভাঙো, দেখো স্থান অঙ্ক মানে কি বোঝা যাচ্ছে বলো তো? স্থান প্লাস ধরো অঙ্ক, এমন জিনিস না? বলো তো, এমনটাই তো বোঝাচ্ছে। দেখো, কোনো একটা স্থানকে আমরা যদি বোঝানোর জন্য অঙ্কের সাহায্য নিই, অর্থাৎ অঙ্ক ব্যবস্থার একটা সাহায্য নেই, তাহলে তখন কিন্তু সেটাকে বলা হয় স্থান অঙ্ক ব্যবস্থা। কিছু হয়তো বোঝো নেই, আমি জানি কিছুই বোঝো নেই, আমি বোঝাচ্ছি। ধরো তোমার কাছে এরকম একটা লাইন আছে, বুঝছো? এইটাকে ধরো আমরা কি বলি? সংখ্যা রেখা বলি, রাইট? সংখ্যা রেখার মাঝখানে ধরো থাকে কি জিরো, এইদিকে ধরো আমাদের কি +1, +2, +3 অ্যান্ড +4। আর এইদিকে কি থাকে বলতো? -1, -2, -3 অ্যান্ড -4। এরকম করে এইদিকে চলতেই থাকে, এটা এইদিকে চলতে থাকে। তো এইটাকে কিন্তু আমরা বলি কি বলো? সংখ্যা রেখা। অর্থাৎ যে রেখার উপর আমাদের কি থাকে? সংখ্যা ব্যবস্থাটাকে উপরিপাতন অবস্থায় থাকে, মানে এটা আমরা প্রকাশ করি এক কথায়। ক্লিয়ার? সংখ্যা রেখা। এখন দেখো, আমি এই সংখ্যা রেখাটাকে যদি কপি করে নিই, কি করে নিই? ধরো ধরো এই সংখ্যা রেখাটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে বের করে নিয়ে এসে এটাকে সুন্দর করে আমি ধরো ঘুরাই দিব। দেখো মজার বিষয়, আমরা প্রত্যেকটা কনসেপ্ট একদম হাতে ধরে ধরে শিখবো। ধরো এইটাকে আমি এইখানে দিলাম, এই দেখো জিরোটাকে এখানেই বসাই দিলাম। এটাকে একটু সোজা করে দেই। ওকে, দেখো এই অবস্থা নিলাম। তখন দেখো তুমি কিন্তু এই যে পয়েন্টটা আছে না, এই যে এই পয়েন্টটাতে কি পাইলা? আগে থেকেই একটা কি জিরো ছিল এবং আরেকটা সংখ্যা রেখার ব্যবস্থা এখানে যখন অ্যাড করে দিলাম, এখানে কিন্তু ডাবল জিরো হলো। অর্থাৎ এই পয়েন্টটা হলো আমাদের কি বলো? 0,0 পয়েন্ট। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। বুঝতে পারছি? তো দেখো, এইদিকে একটা সংখ্যা রেখা, এইদিকে একটা সংখ্যা রেখা। ক্লিয়ার কথাটা? দেখো এই যে সংখ্যা রেখার এই পয়েন্টটাকে বললাম হচ্ছে এক্স, এইদিকে বললাম এটা হচ্ছে এক্স প্রাইম। মানে ধরো এক্স এর নেগেটিভ পার্ট এইদিকে আর এক্স এর পজিটিভ পার্ট এইদিকে। আবার উপরে দেখো, উপরের দিকের অংশটা যেটা আমাদের ভার্টিক্যালি আছে, এটাকে ধরো বললাম ওয়াই, আর এটাকে ধরো বললাম আমি ওয়াই প্রাইম। অর্থাৎ এটা হরাইজন্টাল আমাদের লাইন, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। বুঝছো? তো হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন এভাবে থাকলে তখন আমাদের দেখো একটা কি পুরো স্থানাঙ্ক ব্যবস্থা ক্রিয়েট হয়ে যায়। এখনো ডিটেলস হয়তো বুঝতেছো না, আমি বোঝাচ্ছি। তো এখন দেখো মজার যে বিষয়টা, আমি ধরো এই দিকের একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটাকে ধরো আমি এই দিকে ধরো পয়েন্টটাকে দিলাম এটা, ধরো এটার নাম দিলাম পি পয়েন্ট। আমি তোমাকে প্রশ্ন করলাম যে আসলে পি পয়েন্টটা কোথায় আছে, তুমি অঙ্কের সাহায্যে আমাকে বুঝাই দাও, অর্থাৎ অঙ্ক ব্যবস্থার সাহায্যে বুঝাই দাও। দেখো তখন তুমি কি করবা? তুমি কি করবা বলো? তুমি যে এই পি পয়েন্টের স্থান, পি স্থানটাকে খুঁজে পেতে চাও, তখন তোমাকে কি করতে হবে? দেখো তুমি কি করবা, তখন তোমার ব্রেন কাজ করবে যে আমি পি পয়েন্টে যাওয়ার জন্য এই যে মূল বিন্দু, তুমি তো এখানে আছো, ধরো এটা তোমার মেইন জায়গা। তুমি এখান থেকে কি করবা? এক্স এর দিকে আগাবা 3 ঘর। এরপর দেখা যাচ্ছে এরে এখান থেকে তো দেখা যাচ্ছে পিটা ওই দিকে আছে, তারপর কি ওয়াই এর দিকে এভাবে আগাবো আমি। অর্থাৎ তুমি এক্স এর দিকে আগানোর পর কি পি এর দিকে এভাবে আগাবা। বুঝছো? বুঝছো আমার বিষয়টা? ধরো তুমি এইদিকে ছিলা, এদিকে হাঁটতে হাঁটতে কি দেখলা, আরে পি তো ওই যে উপরের দিকে, এইদিকে আগাই। তাহলে তুমি কিন্তু দেখো এখানে দুইটা পথ অবলম্বন করছো, একটা কি এক্স অক্ষের দিকে গেছো, একটা কিন্তু ওয়াই অক্ষের দিকে গেছো। তুমি দেখো এক্স অক্ষের দিকে কতটুকু ঘর আসছো বলো তো? 3 ঘর। ওয়াই অক্ষের দিকে তুমি কত ঘর আসছো বলো? এইদিকেও কিন্তু দেখো 3 ঘরে আসছো তুমি, মানে এই দিক থেকে যদি হিসাব করো 1 2 3, তুমি এখানে আসছো। তো আলটিমেটলি দেখো তোমাকে এই ব্যবস্থাটাকে বোঝানোর জন্য তুমি পি বিন্দুটাকে কি বলতে পারো? বলতে পারো যে 3,3। অর্থাৎ এর মিনিং কি? এর মিনিং হচ্ছে
এক্স অক্ষ বরাবর 3 ঘর আগানোর পরে যদি আমি ওয়াই অক্ষ বরাবর 3 ঘর আগাই, তবেই আমি ওই পি বিন্দুটাকে খুঁজে পাবো, অর্থাৎ পি বিন্দুর স্থানটাকে আমি খুঁজে পাবো। তাহলে আমি এই অংশটুকু দ্বারাই বুঝে গেলাম পি বিন্দুটা কোথায় আছে। বুঝে দেখো বিষয়টা। কিন্তু এখানে তুমি কি বাংলা কিছু লিখছো বলো তো? সবকিছু কি একটা অঙ্ক ব্যবস্থা না, অঙ্ক না? অঙ্ক কিনা? তো তুমি দেখো একটা বিন্দুর স্থান বুঝাইতে যখন তুমি অঙ্ককে ব্যবহার করলা, তাহলে এই পি বিন্দুর স্থানকে বুঝাইতে আমি অঙ্ক ব্যবহার করছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কিন্তু স্থান অঙ্ক ব্যবস্থা। বুঝছো? বাট এখানে আমরা দুইটা পথ অবলম্বন করছি। একটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। মানে অ্যাক্সিস মানে অক্ষ বোঝায়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। অর্থাৎ এটা 2 ডাইমেনশনাল একটা কেস। বুঝছো? 2 ডাইমেনশনাল একটা প্লেন আমাদের। এখন এই যে কথাটা আমি তোমাদের বুঝালাম, আচ্ছা চ্যাপ্টারের প্রথম অবস্থাটাকে বুঝাইলাম। এইখান থেকে আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা শুরু। এখন দেখো, তোমাকে আমি যদি বলি যে এই বিন্দুটাকে তো বলছিলাম যে আমি ধরো পি বিন্দু। ওকে? এবার ধরো তোমাকে আমি যেকোনো একটা বিন্দু বললাম। ধরো আমি এই বিন্দুটাকে বললাম হচ্ছে কি কিউ। এটা হচ্ছে কিউ একটা বিন্দু। কারণ কিউ বিন্দুর এই বিন্দুর অবশ্যই কোনো না কোনো একটা অঙ্ক আছে। যে অঙ্কটাকে ব্যবস্থাকে আমি ধরলাম কি এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই। ওকে? আচ্ছা। তাহলে এবার তুমি আসো, একটু মনোযোগ দাও শুধু, হ্যাঁ? প্রথমটার দিকে তাকাও পি এর জন্য। পি এর জন্য আমি দেখছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু আসলাম 3 ঘর। উপরের দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু আগাইছিলাম বলো তো আমরা 3 ঘর। অর্থাৎ এই দিক থেকে আমি এইটুকু বুঝলাম, এই অংশটাকে বললাম আমি ধরো কি এক্স, আর এই অংশটাকে বললাম আমি হচ্ছে ধরো কি ওয়াই। বুঝছো? ঠিক সেম ভাবে কিউ বিন্দু যখন আমি যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা লিখছি এক্স কমা ওয়াই, তাহলে এক্স হচ্ছে কি এক্স অক্ষ বরাবর কতটুকু আগাইছি সেই অংশটুকু, ওয়াই হচ্ছে তোমার কতটুকু আগাইছো তুমি সেই ওয়াই এর অংশটুকু। তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো এই যে এই অংশটুকু যতটুকু আছে না, এই অংশটুকু কিন্তু ওয়াই এর ভ্যালুর সমান। বুঝছো? ওয়াই অক্ষ বরাবর কতটুকু আগাইছি ততটুকু। আচ্ছা, তাহলে আর দেখো এইদিকে এক্স এর দিকে আমাদের এক্স এর দিকে যতটুকু আগাইছে ততটুকু। তাহলে আমি তোমাকে যদি এখানে একটা প্রশ্ন করি যে পি বিন্দুটা আসলে এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে? কি বললাম? পি বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে? এটা তো এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে পি বিন্দু কত দূরে আছে বলো তো? এইদিকে না? এই যে এইদিকে না? এই অংশটুকু কত আমাদের বলো? এই ওয়াই এর পার্টটা না? মানে মানে পরবর্তী অংশটুকুর পার্টটা না? এই যে ওয়াই, মানে ওয়াই যেটা পার্ট ছিল। অর্থাৎ আমি তোমাকে বলতে পারি যে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থায় ওই বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে? ওয়াই এর মানের অংশটুকুর সমান। তোমাকে যদি আমি প্রশ্ন করতাম যে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে? দেখো তো ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে? এইখান থেকে এতটুকু দূরত্ব। ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরত্ব। দেখো মজার বিষয় হচ্ছে এই দূরত্বটুকু এন্ড এখানকার এই দূরত্বটুকু কিন্তু সেম। আর এই দূরত্বটুকু মানে কত বলো? এক্স, রাইট? এক্স মানে কোনটা বলো? এই অংশটুকু। বুঝছো? তাহলে এখানে দেখো আমি আরেকটা জিনিসও পাইলাম যে স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুর স্থানাঙ্কর ব্যবস্থা থেকে বলতে পারি যে ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে কতটুকু? তার এক্স এর মানের সমান। বুঝছো? তো আমি এক কথায় এটা বলতে পারি যে তোমাকে যদি আমি এই যে কিউ দিয়ে বলতাম, দেখো কিউ থেকে যদি বলতাম যে কিউ এক্স অক্ষ থেকে কত দূরত্ব আছে? ডিরেক্ট বলবা ওয়াই। কিউ ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব আছে? বলতে পারবা হচ্ছে ডিরেক্ট এক্স। মানে উল্টা কথা। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মান এক্স এর মান। কথাটা কি বুঝছো আমি কি বললাম? হ্যাঁ, যদি বুঝে যাও। এখন আমি এই ডিটেইলস তোমাকে বোঝাচ্ছি। যা যা শিখলাম, যা যা শিখলাম, কি কি শিখলাম বলো তো? স্থানাঙ্ক ব্যবস্থা সবকিছু শিখলাম ডিটেইলস। এন্ড আরেকটা কথা শিখছি, যেটা হচ্ছে ধরো এই যে এক্স এন্ড ওয়াই এর একটা নাম। ধরো আমি তোমাকে কিউ বিন্দুটাকে বললাম, কিউ বিন্দু হচ্ছে কি এক্স কমা ওয়াই, রাইট? মনে রাখবা এইখানে এক্স হচ্ছে এর একটা স্পেশাল নাম আছে, সেটার নাম হচ্ছে ভুজ। কি বললাম? ভুজ। আর ওয়াই এর একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হচ্ছে আমাদের কোটি। কি বললাম? কোটি। অর্থাৎ কোন একটা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথমের যে মানটা অর্থাৎ এক্স এর যে মানটা তাকে বলা হয় ভুজ, পরের যে মান সেটাকে বলা হয় কোটি। বুঝছো? এটা একটু ভালো করে মাথায় রাখবা। এইবার এটাকে একটু এইদিকে নিয়ে আসি। তাহলে আমরা প্রথমে এই অংশটুকুকে শিখলাম। এবার দ্বিতীয় কেজে, দ্বিতীয় কেজে কি শিখলাম বলো? দ্বিতীয় কেজে একটা এসে শিখলাম যে কোন একটা বিন্দুর
ওয়াই এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তার কি ওয়াই এর মানের সমান। ওয়াই মানে কি বলতো কোটি। তোমাকে যদি বলতাম যে কিউ বিন্দু এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব, এই দূরত্ব কতটুকু বলতো? কোটির মান। বুঝছো? আচ্ছা এক কাজ করি, এই পুরো স্থানাঙ্ক ব্যবস্থাটাকে একটু আমরা ছোট করে নিই। এবার এখন তো আমাদের এটার আর দরকার পড়ছে না, কারণ এটা আমরা তো বুঝে গেছি। তাহলে আমাদের এই জায়গাটা বেঁচে যাবে। হুম, ও পিচ্ছি হয়ে গেছে, আমাদের জায়গাও পেয়ে গেছি। হ্যাঁ, আমরা এখন বড়লোক হয়ে গেছি। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি বলতে পারি, তাহলে এই অংশটাকে এখানে লিখি ওয়াই আগে, তারপর এখানে লিখবো কোটি। এখন কথা হচ্ছে ভাই এই দুই পাশে এটা লাইন কি দিলাম? এটা মডুলাস সাইন বলা হয়। মডুলাসের অর্থ কি? মডুলাস হচ্ছে তোমার যে কোনো নেগেটিভ ভ্যালুকে পজিটিভ ভ্যালু বোঝায়। আমি কিন্তু বারবার বলতেছি দূরত্ব। দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। দূরত্ব অলওয়েজ পজিটিভ নাম্বার। দ্যাটস ওয়াই আমি এখানে মডুলাস ইউজ করছি। ধরো আমার এই ওয়াই এর মানটা কখনো নেগেটিভও হতে পারে। আমি ডিটেইলস তোমাদের বুঝাবো। দেখো তাহলে তুমি এইটা জিনিস শিখলা, এবং দ্বিতীয়তে আরেকটা জিনিস কি শিখলাম? যে এই কিউ বিন্দু এক্স অক্ষর জায়গায় এখন লিখবো আমি ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ হতে দূরত্ব কি বলো? ওয়াই অক্ষ হতে দূরত্ব কি? ওয়াই অক্ষ দূরত্ব হচ্ছে কি এক্স এর মান। একটা কথা জাস্ট মাথায় রাখবা, ওয়াই অক্ষ দূরত্ব হলে এখানে এক্স এর মান, আর এক্স এর মানের নামটা কি যেন বলো তো? ভুজ। একে কি বললাম? ভুজ। ক্লিয়ার কনসেপ্ট? এই জিনিসটা শিখছি। ওকে, যদি তুমি এই জিনিসটা শিখে যাও তাহলে আমরা অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু শিখে গেছি। এইবার আসো, আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখবো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বাট খুবই সহজ। বুঝাচ্ছি দেখো। তুমি দেখো এখানে যখন তুমি এই বিন্দুটা পাইছো 3,3, রাইট? তুমি দেখো এই দিকে কি পজিটিভ না ভ্যালু? পজিটিভ 3। এইদিকে যখন আগাছো এটাও পজিটিভ 3। তার মানে এখানে কি দুইজনে আমাদের কি আছে বলো তো? পজিটিভ কমা পজিটিভ, এই চিহ্ন, এটা হচ্ছে পজিটিভ চিহ্ন। বুঝছো? আচ্ছা, তুমি যদি এই দিকের কোন একটা বিন্দুকে নিতা, ধরো এই দিকে আমি ধরো কপি একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা। তুমি এই বিন্দুতে যখন তুমি আগাবা, তো দেখো তো তুমি এইভাবে এখানে কিভাবে আগাবা? একটু একটু মনোযোগ দাও। দেখো তুমি কিন্তু এইখান থেকে মূল বিন্দু থেকে এক্স এর দিকে ধরো আগে 3 ঘর আগাইলা, বাট এটা কি বলো কেমন আমাদের 3? এটা নেগেটিভ 3 ঘর। দেখো এটা সব মাইনাসের ভ্যালু। তুমি যে উপরের দিকে এখন আগাও, এটা কোন ঘর বলো তো? সবগুলো পজিটিভ না ওয়াই এর দিকে। তাহলে এদিকে আগাইলাম কত বলো তো? -3 এন্ড +3, রাইট? তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের কি হচ্ছে বলো? এই বিন্দুটা স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে আমাদের যে -3, +3। ওকে, তাহলে আলটিমেটলি এই পয়েন্টে এই দিকের এই অংশটুকুর যে কোনো অবস্থায় চিহ্নটা আমি কি পাচ্ছি বলো? অলওয়েজ চিহ্ন যেটা পাচ্ছি, দেখো নেগেটিভ এন্ড পজিটিভ। ক্লিয়ার? তাহলে এই দিকের যে চিহ্নটা, এটা কি পেলাম? নেগেটিভ পজিটিভ চিহ্ন। বুঝতে পারছি বিষয়টা বলো? হোপফুলি কিন্তু বুঝতেছি, আমি তোমাদের একদম হাতে ধরে ধরে সবকিছু বুঝাই দিচ্ছি। এবার আসো, তুমি সেম ভাবে এই দিকে আগাও তো। ধরো এই দিকের কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থা তুমি আগাবে। ধরো আমি কোন দিকে আগাইলাম? ধরো এই দিকে আগাইলাম, এই পয়েন্টটাকে নিলাম। এই পয়েন্টটার দিকে যদি তুমি আসতে চাও তখন তুমি কি করবা বলো তো? তোমাকে কি করতে হবে? এই যে মূল বিন্দু থেকে এইদিকে 4 ঘর আগাতে হবে। আগানোর পর এইদিকে দেখা যাচ্ছে কি 2 ঘর আগালেই আমরা এই বিন্দুটা পাচ্ছি। অ্যাপ্রক্স ভ্যালু ধরলাম 2 ঘর আগালেই পাচ্ছি। বাট কিভাবে? এটা দেখো -4, এদিকে দেখো -4। তুমি এইদিকে যখন আগাইছো এটাও কিন্তু নেগেটিভ ভ্যালু ওয়াই এর দিকে। এটা কিন্তু নেগেটিভ আমাদের 2 ঘর, রাইট? তাহলে অর্থাৎ এইখানে যে বিন্দুটা লিখলাম আমি, এই বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা কত বলো? -4, -2। তাহলে ওইটাই লিখি আমি। তাহলে দেখো এই বিন্দুটা কি পাচ্ছি? -4, -2। তাহলে এখানকার বিন্দুর যে কোনো অবস্থায় বিন্দুর যে চিহ্নটা অলওয়েজ কি পাবো বলো? নেগেটিভ কমা নেগেটিভ। তাহলে এটা হচ্ছে নেগেটিভ কমা নেগেটিভ চিহ্ন। বুঝছি? ক্লিয়ার বলো? অবশ্যই কমেন্টে বলবা যে ভাইয়া হ্যাঁ, আপনার সব কথা আমি বুঝতেছি। এবার দেখো লাস্ট, তুমি যদি এই দিকের কোন একটা বিন্দুকে নাও, ধরো এইখানে আমি কোন একটা বিন্দু নিই, ধরো আমি কোনটাই নিই, কোনটা নিই, এইদিকে এইখানে একটা বিন্দু নিলাম। এই বিন্দুটাকে যদি আগাতে চাও কিভাবে আগাবা বলো? দেখো তুমি এদিকে আগাবা হচ্ছে কত? 2 ঘর, অ্যাপ্রক্স 2 ঘর, হ্যাঁ।
তারপর এইদিকে আগাবা, এই বিন্দুটা হচ্ছে এইদিকে। তাহলে আসলে কি আছে, পজিটিভ টু নেগেটিভ আমাদের ধরো 3, তাহলে পজিটিভ টু নেগেটিভ 3, তাহলে আমি যে বিন্দুটা পাচ্ছি এটা কত, পজিটিভ 2 অ্যান্ড পজিটিভ না লিখে ধরো 2 অ্যান্ড 3 -3। ওকে, তাহলে এই বিন্দু এই দিকে আমাদের এই ঘরটাতে এক কথায় তো সবগুলো চিহ্ন কি হবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ চিহ্ন। বুঝছো? তাহলে আমরা দেখো কি পাইলাম চিহ্ন, পজিটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ নেগেটিভ। চিহ্নগুলো যদি আমাদের কোনো ভুল হয় তোমরা এইভাবে বের করতে পারবা, বাট তোমাদের একটা শর্টকাট উপায় বলে দিচ্ছি, যে শর্টকাট উপায়টা জাস্ট তুমি উপরের দুইটাকে মনে রাখো, একটা পজিটিভ নেগেটিভ, একটা হচ্ছে নেগেটিভ পজিটিভ। তাহলে বাকিগুলাকে আমি কিভাবে মনে রাখবো, দেখো এরই উল্টা, পুরাটাই উল্টা, অর্থাৎ দুইজন পজিটিভ ছিল, এইদিকে যা আসে সবাই দুইজনই নেগেটিভ। এবার দেখো এইদিকে নেগেটিভ পজিটিভ ছিল, জাস্ট এর উল্টা, নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ, পজিটিভটা হয়ে যাবে আমাদের নেগেটিভ, জাস্ট চিহ্নটা আমাদের উল্টা হয়ে যাবে। তাহলে আমাদেরকে উপরের দুইটা মনে রাখলেই এনাফ। চিহ্নটা বুঝছো? এখন দেখো আমরা কিন্তু এখানে 4টা ঘর পেয়ে গেছি, 4টা আমি আলাদা আলাদা ধরো কবুতরের মতো ঘর পেয়ে গেছি, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, 4টা ঘর। এদেরকে কি বলা হয় জানো, যেহেতু 4টা ঘরের এটা প্রথম অংশ, তাহলে কি বলো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। কি বললাম, বলো বলো বলো, এইকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে বলা হয় প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। ওকে, এইদিকে এটা কি বলো, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এই দিকে এটা কত, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তারপর এটাকে কি বলা হয় বলো, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। বুঝছি? তাহলে বলো আমরা এখানে আরো কি কি শিখলাম, বলো বলো বলো। চতুর্ভাগ শিখলাম কয়টা, 4টা। প্রথম চতুর্ভাগের চিহ্ন কি বলো, পজিটিভ পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগের চিহ্ন কি বলো, নেগেটিভ পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে কি বলো, দুইটাই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কি বলো, পজিটিভ নেগেটিভ। এই জিনিসগুলো শিখলাম, আমি যা যা শিখলাম আমার সাথে সাথে মুখস্থ করবা। ওকে, দেখো এই অংশটা তাহলে আমাদের এই ভ্যালুটা একই টাইপ ছিল। আমি এবার পরের টাইপ যেটা কি শিখলাম বলো, শিখলাম 4টি চতুর্ভাগের চিহ্ন, 4টি চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট বলা হয় চতুর্ভাগ। ওকে, প্লাস চতুর্ভাগের চিহ্ন, চতুর্ভাগের চিহ্ন সমূহ। বুঝছো? তাহলে আমরা দেখো এখানে কয়টা আইটেম শিখলাম, 4টা আইটেম শিখে চ্যাপ্টারের আমরা একদম শুরুতে প্রবেশ করলাম। ওকে, দেখো আসলে আমরা যা যা শিখলাম এটার গুরুত্ব কতটুকু, গুরুত্ব আমরা এখন দেখব। দেখো একটা কোশ্চেন, একটা এমসিকিউ এক কথায় কতবার আসছে, রাজশাহী বোর্ড 25, 23, 21, বরিশাল বোর্ড 24, 22, ময়মনসিংহ বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, 21, মানে এটা অসংখ্যবার আসছে, আরো অনেক রেফারেন্স তোলা হয়নি। এখন কি আছে কনসেপ্টটা বোঝো। দেখো বলছে আমাদের যে পি একটা বিন্দু ছিল 3,4, যে বিন্দুটা বলছে এক্স অক্ষের দূরত্ব কত নির্ণয় করো। বলছে দেখো পি একটা বিন্দু 3,4 ছিল, বলছে এক্স অক্ষের দূরত্ব কত। তুমি দেখো আগে তোমাকে কি বলছিলাম, যদি বলে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে এই বিন্দু থেকে কি হবে বলো, এটা তো আমাদের কি বলো এক্স কমা ওয়াই একটা বিন্দু না, আমরা যখনই বলবো এক্স অক্ষের দূরত্ব তখন কি ওয়াই এর মান, এক্স অক্ষের দূরত্ব, এইটার অর্থ কি বলো, মডুলাস অফ ওয়াই। তাহলে এই বিন্দুতে আমাদের ওয়াই এর মান কত বলো, 4, তাহলে মডুলাস অফ 4, 4, দ্যাট মিন্স এই ভ্যালু হচ্ছে কত, 4। তুমি সবসময় মনে রাখবা ওই ওয়াই এর ভ্যালুটা হবে, বাট পজিটিভ হবে, নেগেটিভ কোনো কিছু হবে না। তাহলে ওয়াই এর মান কত, এখানে অ্যান্সার কত বলো তো, 4। বুঝছো? মানে এখন যদি তোমাকে এইভাবে প্রশ্ন করতো, এই বিন্দুটাই যে আমাদের বলতো যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষের দূরত্ব কত, বা ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে ওয়াই অক্ষের দূরত্ব কত বলো, এই যে এক্স এর মান, মডুলাস অফ এক্স এর মান, তাহলে মডুলাস অফ এক্স এর কত বলো, 3। এখানে কত হচ্ছে আমাদের বলো, এটা হচ্ছে 3। বুঝছো? এটা তো আমাদের প্রশ্নে চাইনি, দেখো এর মধ্যে কিন্তু 3 দেওয়া আছে। আচ্ছা এখন মডুলাসটা কেন আমি ইউজ করতেছি, দেখো তোমার যদি একটা বিন্দু এমন দেওয়া থাকতো, ধরো এই যে এইদিকে ধরো একটা আমাদের ধরো এই কোয়াড্রেন্টে একটা ভ্যালু দেওয়া আছে,
এই কোঅর্ডিনেটের ভ্যালু ধরো আমাদের একটা এম নামে একটা বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে -5, ধরো 3 এমন কিছু। এখান থেকে তোমাকে আমি যদি বলি যে ওয়াই অক্ষের দূরত্ব কত, অর্থাৎ ওয়াই অক্ষের এই দূরত্ব কত, তাহলে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে এই বিন্দুটা যদি ওয়াই অক্ষের দূরত্ব চায় তখন কি হলো, তুমি যদি শুধু লেখো কত, এই যে ওয়াই অক্ষের দূরত্ব যেহেতু এক্স এর মান বলছি আমি, তখন তুমি অনেকে লিখবা -5, এটা লিখে অপশনে তুমি অনেক সময় পাবা, বাট এটা কিন্তু কখনো হবে না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এই জন্য আমরা মডুলাসটা ইউজ করি, মডুলাস -5 অর্থাৎ দ্যাট মিনস 5। তো তুমি যখন এমসিকিউ দাগাবে তোমার মডুলাস টডুলাস চিন্তা করার দরকার নেই, তুমি শুধু মাথায় রাখবা পজিটিভ ভ্যালু হবে মানে এটাই, যে এক্স অক্ষের দূরত্ব মানে ওয়াই এর মানটুকু পজিটিভ, তো ওয়াই অক্ষের দূরত্ব মানে এক্স অক্ষের মানটা জাস্ট পজিটিভ। অপশনে খুঁজবা, দাগাই দিবা, চলে আসবে। বুঝছো? হোপফুলি বুঝতে পারছো কনসেপ্টটা। এইবার আসো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা প্রথমে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা শিখলাম, হোপফুলি এই কনসেপ্টটা আমাদের টোটালি ক্লিয়ার, এই কনসেপ্টটা টোটালি ক্লিয়ার। এবার আমরা দেখো ওইটা যদি বুঝে যাই তাহলে এবার এই কনসেপ্টটাকে মাথায় রাখবো, একদম তোমাদের বেসিক সব বোঝাচ্ছি যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে আসলে মূলত ফর্মুলাটা আসে। দেখো আমি ধরো স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, এটা হচ্ছে আমাদের কি বলো এক্স অক্ষ, আর এইদিকে ধরো এটা আমাদের হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, বুঝছো? এবার ধরো এখানে এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এই বিন্দুটা হচ্ছে কি আমাদের বলো 0,0 বিন্দু। আচ্ছা ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম ধরো এই পি, পি বিন্দুটার নাম দিলাম x1, y1। এইদিকে একটা বিন্দু দিলাম, একটু উপরে দিলাম, এটা ধরো কিউ বিন্দু x2, y2। বুঝছো? আর আমাদের ধরো বের করতে বলছে যে কি, বের করতে বলছে যে এই যে x থেকে অর্থাৎ p থেকে এই কিউ এর মান, এইটুকু দূরত্বের মান কতটুকু, অর্থাৎ পি কিউ এর দূরত্ব কতটুকু হবে এই মানটুকুকে বের করো। আমরা কিভাবে বের করব এটাই কথা। দেখো কিভাবে করা যায়, একটা জিনিস চিন্তা করো তো, তুমি যখন এই যে তুমি যখন পি বিন্দুটার দিকে তাকাও, এটা কোন ঘরটুকু আগাইছে বলো, এই দিক থেকে এটা কত আমাদের ওয়াই এর মান, অর্থাৎ এই অংশটুকু কত ওয়াই এর মান y1, রাইট? দেখো এটা হচ্ছে আমাদের y1। হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে আমাদের কত বলো y1, এই আর যদি লিখে এটা হচ্ছে আমাদের কত y1। আচ্ছা তাহলে এই অংশটুকু কত বলো তো, এই অংশটুকু হচ্ছে আমাদের x1, রাইট? ক্লিয়ার তো? এইবার আসো তুমি যদি এই দিক থেকে এখানে এইটা থেকে তাকাও, এই অংশটুকু, এই অংশটুকুর ভ্যালু কত বলো? আয় হ্যাঁ, বাঁকা হয়ে যাও কেন তুমি বাবা? এইটা ধরো আমার এই এক্স অক্ষটাকে একটু বাড়াই দিই। এক্স অক্ষ বাবাজি, বাবাজি বোর্ড কি হার্ট অ্যাটাক করেছে না? দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কি হলো, কি হলো বলো? বোর্ড পাগল হয়ে গেছে? একটু দাঁড়াও। এটা, 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 এটা কি হলো, কি হলো বলো? আচ্ছা, আমি আরেকটা লাইন টানতেছি এটা। এটাতে আমাদের কি যেন ভূতে ধরে গেছে। এই যে দেখো, এটাকে টেনে দিলাম। ক্লিয়ার কনসেপ্ট? এটাকে টানলাম, এই অংশটাকে এখানে এক্স অ্যাক্সিস যেহেতু এটাকে এখানে দিলাম। ওকে, এবার দেখো তুমি যদি তাকাও, তুমি যদি তাকাও এই অংশটার দিকে, এই যে এখান থেকে এই অংশটা, এই অংশটুকুর ভ্যালু কত বলো? এই অংশটুকু কিন্তু হচ্ছে আমাদের y2, এই অংশটা হচ্ছে y2, বুঝছো? আচ্ছা এটা যদি y2 হয়, আচ্ছা এই যে এই মূল বিন্দু থেকে এখান থেকে এই অংশটুকু কত বলো তো? এই অংশটুকু কত? আমাদের x2 না? এটা কি আমাদের x2 না? বুঝছো? কারণ আমরা তো জানি x2 আগানোর পরে y2 আগাতে হবে, তারপরে কিউ বিন্দু। তারপর এদিকে x1 আগানোর পর y1 আগাতে হবে, তবে আমাদের p বিন্দু। ক্লিয়ার? এইবার আসো। তোমাকে বললাম, আমাদের তো টার্গেট হচ্ছে কিন্তু PQ বের করা। সো এখন এক কাজ করি আমি। যে আমরা একটা জিনিস দেখি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এতটুকু দূরত্ব কত বলো তো? এই অংশটুকু, এই অংশটুকু দূরত্ব কত? টোটালটা ছিল x2,
x2 থেকে যদি তুমি x1 বাদ দাও তাহলে এই যে অংশটুকু পাচ্ছ এটা যে x2 মাইনাস x1 না, বলো x2 মাইনাস x1 কতটুকু, এইখান থেকে এতটুকু, বুঝছো? আচ্ছা তুমি এইটুকুর ভ্যালু যদি পাও, আচ্ছা আমি যদি এখন একটা কাজ করি, যে কাজটা হচ্ছে এইটা, ধরো আমি পি থেকে এখানে সোজা একটা লম্ব টানলাম, এইখান থেকে দেখো এইটাতে ধরো আমি এইটা দিই, এটা দিই, এটা দিই, এইখান থেকে ধরো একটা সোজা লম্ব টানলাম। আচ্ছা লম্ব টানা মানে কি বলো, এইখান থেকে এখানে আর লম্ব হয়ে গেছে। আচ্ছা লম্ব হওয়ার সাথে সাথে দেখো মজার বিষয়, তুমি যদি দেখো নামকরণ দাও, এটা হচ্ছে আমাদের পি তো দেওয়াই আছে, এটা পি, ধরো এখানে নাম দিলাম আমি হচ্ছে এ, এটার নাম দিলাম আমি ধরো হচ্ছে বি। দেখো এই এ বির মান আর হচ্ছে কিন্তু এই যে আমাদের এই অংশটুকু এটার নাম দিলাম ধরো আমাদের এম, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য যতটুকু এবং পি এম এর দৈর্ঘ্য কিন্তু ঠিক ততটুকুই। তাহলে আমি কি লিখতেছি বলতো, যে এই যে পিএম এর যে দৈর্ঘ্যটা এটা কতটুকু হচ্ছে x2 মাইনাস x1। তাহলে আমি নিচে লিখতেছি সাথে সাথে, যে আমাদের আসলে এ বি ছিল কতটুকু, এ বি ছিল x2 মাইনাস x1। আচ্ছা এ বি এর দৈর্ঘ্য যতটুকু ততটুকুই কিন্তু আমাদের হচ্ছে কত বলো, পিএম, পিএম রাইট, ওকে, মানে এখানে, ওকে। এবার আরেকটা মজার বিষয় দেখো হয়ে গেছে, দেখো আমাদের এইখানে এই এতটুকুর ভ্যালু কত বলো তো, এই এতটুকু, দেখো পুরাটা ছিল y2, এইখান থেকে তুমি কিন্তু বাদ দিচ্ছ কত, y1, তাহলে এই y2 ছিল পুরাটা, y2 থেকে তুমি বাদ দিচ্ছ y1 এর মানটা, তাহলে আমরা এইখান থেকে এতটুকু লিখতে পারি কি, এই অংশটুকু, যে y2 মাইনাস y1, অর্থাৎ এই লেন্থ কতটুকু বলো, qm, আমি এখানে লিখি যে qm ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1, লিখতে পারছি বলো? আচ্ছা তুমি যদি এইটুকু পাও, এইবার দেখো তোমার কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ। দেখো এই অংশটুকু কি একটা আমাদের সমকোণী ত্রিভুজ না ভাইয়া বলো তো? কেননা আমি যখন এটা লম্ব টানছি তার মানে এখানে একটা কি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, মানে 90 ডিগ্রি হয়ে গেছে, তো সমকোণ হয়ে গেছে এক কথায়। যখন এটা সমকোণ হয়ে যায় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তো আমি এখন এইটাই লিখবো। দেখো 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 ম্যাথ শেষ। এখানে আয় হায়, ধরো এখানে কে, পি, এম এন্ড কিউ একটা হচ্ছে আমাদের কি বলো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে কি বলো, পি কিউ এর দৈর্ঘ্যটা বের করা। আমরা দেখো পি এম এর দৈর্ঘ্য জানি x2 মাইনাস x1 এবং কিউ এম এর দৈর্ঘ্য জানি y2 মাইনাস y1, রাইট? আর আমরা পিথাগোরাস দাদুর কি জানি বলো, একটা ফর্মুলা জানি না, কি বললাম বলো, পিথাগোরাস মথে, পিথাগোরাস দাদু আমাদের একটা ফর্মুলা দিছিল, পিথাগোরাস নামটা শোনার সাথে মনে হয় যেন এটা কোনো বুড়া মানুষ ছিল, বৃদ্ধ মানুষ ছিল, দাদু বললাম শখ করে, এটা আবার খাতায় লিখিও না। পিথাগোরাস দাদু আমাদের কি বলছিল বলে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে স্কয়ার অর্থাৎ পি কিউ এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলো, পি এম এর উপরে স্কয়ার প্লাস আমাদের হচ্ছে কি কিউ এম এর উপরে স্কয়ার। অন্তত আমরা এই জিনিসটা জানি যে অতিভুজের উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু কি, ভূমির উপরে স্কয়ার প্লাস লম্বের উপরে স্কয়ার, ওকে। তা আমাদের টার্গেট কিন্তু পি কিউ এর মানটা বের করা। আচ্ছা পি কিউ স্কয়ারটা রাখি, এনে বলো পিএম এর মান কতটুকু বলো, এই যে পিএম মানে কিন্তু ছিল x2 মাইনাস x1, বসাই দাও x2 মাইনাস x1, তার উপর দেখো একটা হোল স্কয়ার প্লাস কিউএম, কিউএম এর মান কত বলো, y2 মাইনাস y1, এটা বসাও y2 মাইনাস y1 তার উপর হোল স্কয়ার, ওকে। ম্যাথ শেষ, মানে আমাদের ফর্মুলা প্রতিপাদন হয়ে গেল। তাহলে ধরো কি পি কিউ এর মানটা লাগবে, তাহলে দেখো এই স্কয়ারটা ওই পাশে ইকুয়াল সাইন ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো ভাইয়া, রুট হয়ে যাবে। আমি জাস্ট লিখবো রুট, রুট দিয়ে ভিতরে x2 মাইনাস x1 তার উপর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার উপর হোল স্কয়ার। এইটাই সেই কাঙ্ক্ষিত ফর্মুলা না বলো তো আমাদের জন্য, যে যে কোনো একটা যে কোনো দুটো যদি বিন্দু আমাদের পি এন্ড কিউ হয় এবং পি এর স্থানাঙ্ক যদি x1, y1 এবং কিউ এর স্থানাঙ্ক যদি y1 x1 কি বলি x2 এবং y2 হয়, তাহলে তাদের স্থানাঙ্ক ব্যবস্থা থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব হয় কি রুট ওভার x1 মাইনাস x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। বুঝছো কনসেপ্টটা? আচ্ছা এখন হয়তো তোমরা ডিটেইলস বোঝো নাই, আমি তোমাকে এটাকে আরেকটা ভার্সনে লেখা যায় সেটাও বলে দিচ্ছি।
তুমি দেখো এখানে x2 মাইনাস x1 হোল স্কয়ার লেখাও যা, অর্থাৎ এই যে x2 মাইনাস x1 হোল স্কয়ার লেখাও যা, এটার সাথে সাথে x1 মাইনাস x2 হোল স্কয়ার এটা লেখাও একই কথা। কেন না, তুমি যদি উপরে মাইনাস কমন নাও, উপরে মাইনাস কমন নাও তাহলে যে x1 টা সামনে চলে আসে, ওই আর x2 টা পরে চলে যায়, ওই মাইনাসটা এই স্কয়ারের কারণে কি হয় বলো, পজিটিভ হয়ে যায়। তার মানে কি স্কয়ার উপরে থাকলে কে আগে দিব এটা কোনো আমাদের বিষয় না। তাহলে আমি তোমাকে কি বললাম, তাহলে আমাদের ধরো এইখান থেকে যে ফর্মুলাটা আছে এটাকে আমি চাইলে এটাও লিখতে পারি যে রুট ওভার, যে বাঁকা হয়ে গেছে না, যে রুট ওভার এটাও লেখা যায় x1 মাইনাস x2 তার উপর হোল স্কয়ার প্লাস যে আমাদের y1 মাইনাস y2 তার উপর হোল স্কয়ার। আচ্ছা চাইলে এটাও লেখা যায়। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য, অর্থাৎ তুমি এইটাও লিখতে পারো এইটাও লিখতে পারো, বুঝছো? মানে যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে পরীক্ষার হলে বা ম্যাথ করার সময়, সেই জন্য তোমাদের দুইটাই বুঝাই দিলাম। এবার দেখো তাহলে ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন আমাদের সলভ করি। তোমাদের ধরো একটা ছোট্ট প্রশ্ন দিলাম এমনটা, দেখো একটা ছোট্ট কোশ্চেন সলভ করো, তারপর অনেক কিছু বুঝে যাবে। ধরো তোমাকে বললাম এ একটা বিন্দু দেওয়া আছে যে -2,1, এদিকে ধরো আমাদের কি বি একটা বিন্দু দেওয়া আছে, ধরো হচ্ছে বলো 0,2, এমন একটা বিন্দু। ধরো এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, বলছে এ বি এর দৈর্ঘ্যটা বের করো, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটা বের করতে বলছে। এখন তুমি কি করবে বলো, এ বি এর দৈর্ঘ্য হবে, এ বি এর দৈর্ঘ্য হবে রুট ওভার তোমার হচ্ছে প্রথমটা মাইনাস পরেরটা, এভাবে লিখবা, মানে x1 মাইনাস x2 হোল স্কয়ার, আমি নিচেরটা সবসময় ইউজ করি এক কথায়। প্রথমটা কি আছে, এটা x1, এটা হচ্ছে x2, রাইট? তাহলে লিখো -2 মাইনাস 0 তার উপর হোল স্কয়ার প্লাস, দেখো পরের বিন্দুটা কি বলো 1, 1 থেকে 2, 2 এই যে 2, তাহলে আমি লিখবো y1 মাইনাস y2, মানে এটা হচ্ছে আমি লিখি যে 1 মাইনাস 2 তার উপর হোল স্কয়ার, বুঝছো কথাটা? তারপর দেখো এটা জাস্ট ক্যালকুলেটরে প্রেস করলে হাতেও করে দিই, এটা কত -2 এর উপরে স্কয়ার মানে কত, এটা হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে আমাদের 1, দ্যাট মিন্স এটা হচ্ছে √5, অর্থাৎ এ বি এর যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমাদের √5, বুঝছো? এটা आंसर, বুঝছো কিনা বলো, বুঝছো? কমেন্টে বলো তো আসলে এখন পর্যন্ত তোমাদের যা যা বুঝাইলাম তোমরা বুঝছো কিনা। জাস্ট কিছুই করিনি, স্থানাঙ্ক ব্যবস্থাটা বুঝাইছি এবং দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য কি লাগে সেটা বুঝাইছি। হোপফুলি বুঝতে পারছো। এইবার আসুন আমরা কিছু প্র্যাকটিস করব। এখন পর্যন্ত যেসব শিখলাম ওইসবের একটু প্র্যাকটিস করব। বলছে দেখো প্রতি ক্ষেত্রে বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কি ছিল বলো তো? এখানে ধরো 2,3 বিন্দু এবং 4,6 বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে বলো? দূরত্ব নির্ণয়ের ফর্মুলা থেকে আমরা জানি কি বলো, x1 মাইনাস x2 তার উপর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর হোল স্কয়ার, আচ্ছা ইজ ইকুয়াল টু রুট ওভার, এবার ভ্যালু লেখো, x1 এর মান কত বলো তো 2 মাইনাস তারপর কি x2 এর মান কত বলো 4 তার উপর হোল স্কয়ার প্লাস, তারপর দেখো এটা কত 3 মাইনাস তারপর এটা কত বলো 6 তার উপর হোল স্কয়ার। তো এবার ক্যালকুলেট করো, জাস্ট এটা ক্যালকুলেট করলেই তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে। আমার হাতে ক্যালকুলেটর আশপাশে পাচ্ছি না। আচ্ছা ধরো তারপরে আমি এখানে কত পাবো বলো তো, যে 2 মাইনাস 4 মানে 2 স্কয়ার মানে রুট ওভার এখানে হচ্ছে আমাদের কত 4, আর 3 মাইনাস 6 মানে হচ্ছে কত 3 তার উপর স্কয়ার মানে প্লাস 9, তাহলে 9 তাহলে হচ্ছে √13, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সিমিলার ওয়েতে এটা তোমরা এখনই করো তো ক্লাস ওয়ার্ক, এই মুহূর্তে এই মানটা বের করো, এই মুহূর্তে তোমরা ভিডিওটাকে পজ করে এটার মানটা বের করো, বুঝছো? এই মুহূর্তে করো, দেরি করবা না। যে তোমরা ধরো চিন্তা করতেছে না ভাই বলতেছে এটা বাদ দিই, এটুকু মানে কাটি, ক্লাস ওয়ার্ক পরে দেখবো, এমনটা করা যাবে না, এই মুহূর্তে করো, সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে। এখানে কি দেখো এ বি এবং বি এ, এটা মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে সিমিলার ওয়েতে। এখানে x1 কে বলো a, x2 কত বলো b, আমি লিখবো কি a মাইনাস b তার উপর হোল স্কয়ার প্লাস, তারপর দেখো কি y1 অর্থাৎ b মাইনাস a তার উপর হোল স্কয়ার, এটা অ্যান্সার, বুঝছো? তোমাদের এটা একটু ভয় ভয় লাগতেছে, রাইট? এটা আসলে কিভাবে করব এটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। দেখো আমি কিভাবে করব, রুট ওভার প্রথমটা কত বলো তো 0,
দেখো তো এটা 0 তারপরে কি sin θ। তো এটা হচ্ছে আমাদের কি x1, এটা হচ্ছে আমাদের কি বলো x2। তো আমি লিখবো যে 0 মাইনাস sin θ তার উপর হোল স্কয়ার প্লাস এটা কি বলো y1, এটা হচ্ছে y2। অর্থাৎ আমি লিখবো 0 মাইনাস এটা হচ্ছে cos θ তার উপর হোল স্কয়ার। এখন দেখো তাহলে জিরো তো কোনো কাজই নাই ভাইয়া। তাহলে এই স্কয়ারটা সাইনের উপর দিলে সাইন স্কয়ার থিটা। তো আমি এখানে লিখতে পারি রুট ওভার, এখানে লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। ওকে। আচ্ছা, তোমরা ত্রিকোণমিতি পড়ছো না সাধারণ গণিতে? অন্তত ত্রিকোণমিতিটা পড়ছো অন্তত। এই জিনিসটা জানো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান কত বলো? 1। আমরা কিন্তু একদম মুখস্থ মান এটা। তাহলে এটা বলো তো রুট ভিতরে 1, ভিতরে রুট 1 মানে এটা কত বলো তো 1। এটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো কত কি খিজিবিজি একটা ট্রিগোনোমেট্রিক পার্ট, বাট দেওয়া ছিল এটা। দেখো একটা মজার কথা বলে রাখি, এই যে দেখো তোমার এই যে সাইন থিটা বা এরকম ভ্যালুগুলো দেওয়া থাকলে এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বলে। মানে আমাদের স্থানাঙ্ক যে ব্যবস্থা হচ্ছে কি বললাম যে একটা এই যে এই একটা পার্ট, আর একটা হচ্ছে পোলার একটা পার্ট আছে, মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ওটা তোমাদের মানে আসলে এসএসসি লেভেলে নাই, এটা এইচএসসি লেভেলে আছে। এইচএসসি লেভেলে আমি তোমাদের বুঝাবো, হালকা খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা এইবার পরের অংশ, এইটা আর এটা থেকে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা y1, এটা হচ্ছে y2। তো তোমাদের এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, এখনই করো, কোনো ওয়েট চলবে না। তো তুমি পরে করবা, শুয়ে শুয়ে ক্লাস দেখবা এখন, এমন চলবে না। তোমরা, আমি জানি তোমরা অনেকে ক্লাসটা এখনো শুয়ে শুয়ে দেখতেছো, বসে বসে দেখতেছো, বাট খাতা কলম কাছে নেই, এমনটা করা যাবে না। এই মুহূর্তে এটা করো, করে অ্যান্সারটা কমেন্টে জানাও। আচ্ছা এইবার সবকিছু শিখলাম। দেখো এটা ঢাকা বোর্ড 2025-এ আসছিল, একদম রিসেন্ট সালে। তো আমি কনসেপ্টটা ক্লিয়ার করি। কি বলছে? মূল বিন্দু হতে এটা একটা বিন্দু 6, k বিন্দু এবং -6, এত বিন্দু দুটি সমদূরবর্তী হলে k এর মান কত? বোঝো। তো আমরা মূল বিন্দু কি সেটা কিন্তু জানি, যে দুইটা আমাদের ধরো স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে যেটা শিখছিলাম, যে এভাবে ধরো দুইটা পার্ট আছে। তো এইখানে যে বিন্দুটা ছিল এইটা ছিল কি বলো 0,0 বিন্দু, আর এই বিন্দুটাকে বলছিলাম কি মূল বা রেফারেন্স পয়েন্ট বা মূল বিন্দু। এটাকে বলা হয় কি বলো মূল বিন্দু। তাই এটা হচ্ছে মূল বিন্দু। এখন বলছো মূল বিন্দু থেকে 6, k নামে একটা ধরো বিন্দু দেওয়া ছিল, ধরো এটা কত 6, k একটা বিন্দু দেওয়া ছিল, ধরে নিলাম এখানে 6, একটা k বিন্দু। আরেকটা কথা -6,6 ধরে নিলাম এটা হচ্ছে -6, এখানে 6, অর্থাৎ -6,6 এটা একটা বিন্দু, সেটা হচ্ছে এই বিন্দু, আর এটা হচ্ছে আমাদের ধরো এই বিন্দু। বুঝছো? এখন প্রশ্ন বলছে দুইটা বিন্দু সমদূরবর্তী, অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা, অর্থাৎ এই বিন্দুটুকু দূরত্ব যা, ঠিক এই মূল বিন্দু থেকে এইখানে আমাদের এই বিন্দু দূরত্ব সেম। এই বিন্দু দূরত্ব যাও, মূল বিন্দুকে ধরো নাম দিলাম আমি কি, যে ও নাম দ্বারা, নরমালি ও নাম বলা হয়, ও বা তোমার ইচ্ছা মতো নাম দাও। আচ্ছা ও আর এটার নাম ধরো আমাদের কি, ধরো এটার নাম কি দিই, ধরো এটার নাম দিয়েছে এ বিন্দু, আর এটার নাম দিই ধরো আমাদের বি বিন্দু। বুঝছো? প্রশ্ন মতে ও বি এন্ড ও এল দৈর্ঘ্যটা কত আমাদের বলো সেম, আর আমাদের কে এর মানটা বের করতে বলছে। এখন লেখো লেখো শর্ত মতে, কথাটা বোঝো, এত এবং এত বিন্দু দুটি হচ্ছে কি সমদূরবর্তী, কোথা থেকে মূল বিন্দু হতে, এটা কিন্তু কথা বোঝাচ্ছে। তাহলে আমরা জানি যে ও এ এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ও বি, শর্ত অনুযায়ী এটা আসে। আচ্ছা ও এর দৈর্ঘ্য কি যেন হবে বলো তো, বলো। এই যে এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য, যে কি আসতেছে রুট অফ আর, দেখো x1 হচ্ছে কি 0, তারপর দেখো কি -6, তারপর হোল স্কয়ার প্লাস, তারপর কি বলতো 0 - k তার উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল। দেখো আমাদের একটু জায়গাটা আর একটু লাগে, হ্যাঁ জায়গাটা অনেক কম হয়ে গেছে, এইখানে নিলাম। তাহলে তোমার ওই এর দৈর্ঘ্য বের করাটা কিন্তু হয়ে গেল। এখন তোমার কাছে হচ্ছে ওবির দৈর্ঘ্য, ওবি বাবাজি কি আছে, ওবি বাবাজির ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে আমাদের সেম ভাবে ও, মানে এটা হচ্ছে ও বিন্দুর x এর মান কত 0, তাহলে কত 0 মাইনাস এই -6, বাট এই দেখো এই মাইনাস এবং -6, তাহলে তুমি যদি এভাবে মাইনাস করে দেখো তো 0 মাইনাস এবং -6 তার উপর হোল স্কয়ার এমনটা, তো তুমি এটা কি করতে বলো তো,
0 মাইনাসে মাইনাসে কি +6 না? তারপর হোল স্কয়ার এমনটা লিখতে না। তার মানে একটা লাইনে হয়তো বাড়ানোর দরকার নেই। তো তুমি যখনই দেখবা 0 মাইনাস এবং এই ভ্যালু মাইনাস, তাহলে তুমি লিখবে +6 তার উপর হোল স্কয়ার প্লাস। তারপর দেখো 0 6 0 6 হোল স্কয়ার। বুঝছো? কনসেপ্টটা বুঝছো তো? এইবার তুমি তোমার কাজে আসো। দেখো রুট ওভার এটা কত 0, এটা হচ্ছে 6 এর উপর স্কয়ার মানে কত 36। এটা কত আসতেছে বলো k এর উপর স্কয়ার ইজ ইকুয়াল, এটা দেখো কত আসতেছে রুট ওভার 36 আর এটা হচ্ছে আমাদের কত বলো তো 36। তাহলে এইবার দেখো তো এই পাশে একটা রুট এই পাশে একটা রুট ঝামেলা করতেছে না? আচ্ছা আরেকটা লাইন বাড়াই তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। রুট ওভার 36 প্লাস কে স্কয়ার, তাহলে 36 কত বলো 72। এবার দেখো এই রুট দুটোই কিন্তু আমাদের খুব ঝামেলা করতেছে। রুট রাখলে ম্যাথ করতে একটু কঠিন লাগে না? আমি এবার রুটটাকে ফিনিশ করব। এবার তুমি লেখো উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করলে কি হয়? ধরো আমি একটা লাইন বাড়াই যে 36 প্লাস কে স্কয়ার, এই উভয় পক্ষকে তুমি কি বর্গ করে দিছো, এখানেও বর্গ করছো এবং 72 একেও বর্গ করছো। একে কি লিখবা বর্গ করে লিখছো। তো দেখো এই স্কয়ারটাই রুটটা কি বলো ফিনিশ হয়ে যায়। কেমনে ফিনিশ হয়ে যায়? এটা খুবই নরমাল একটা কনসেপ্ট, তারপরে তোমাদের বলে রাখি। তুমি জানো দেখো রুট এ এর মানে হচ্ছে এর উপরে হচ্ছে হাফ, এটার অর্থ হচ্ছে এটা। যদি তোমার এরকম থাকতো এরকম করে ধরো এখানে 3 দিয়ে থাকতো হচ্ছে এমনটা, যে ধরো এরকম ঘনমূল, এই ঘনমূল যেটাকে বলে এর অর্থ হচ্ছে এর পাওয়ার হচ্ছে 1/3। তুমি যখন রুট এর পাওয়ার এখানে আরেকটা স্কয়ার দিছো, এর অর্থ কি এর পাওয়ার হচ্ছে আগে থেকে হাফ ছিল ভিতরে, তার সাথে গুণ করতেছি আমি কত উপরে আবার 2 কাটলে থাকে কত এর পাওয়ার 1, অর্থাৎ এর মান হচ্ছে শুধু এই জন্য আমরা রুট এর ভ্যালু আর হচ্ছে স্কয়ারের ভ্যালু কাটাকাটি চিন্তা করি। বুঝছো? বাট এটা আসলে এক্সাক্ট ফর্মুলা এভাবে কাটে। বাট ম্যাথের প্রত্যেকটা পোরশনে আমি যদি দেখাই কতটা লেন্দি হবে বলো একটা ম্যাথ, সো এসবের দেখানোর দরকার নাই, দেখানোর দরকার নাই। আচ্ছা তারপরে রেখে দিই তোমাদের, ধরো তোমাদের জন্য যে তোমরা যারা যখন স্লাইডটা পড়বা তখন তো বুঝবা যে আসলে এখানে কি লিখছিলাম, তোমাদের জন্য এটা রেখে দিলাম। এবার দেখো তুমি জাস্ট এই ম্যাথের বাকি পার্টটা করো। আমাদের এই চিত্রটা আসলে প্রয়োজনই ছিল না, বাট বোঝানোর জন্য কনসেপ্টটাকে ভিজুয়ালাইজ করার জন্য তোমাদের এটা নিয়ে আসা। আচ্ছা এখানে রাখলাম। হুম আচ্ছা, তো আমরা আরেকটা পোরশন নিয়ে নিই ম্যাথের বাকি পার্টটুকুকে করার জন্য। ওকে, এইখান থেকে এই যে দেখো, তাহলে এটা যখন স্কয়ার গ্রামার ফিনিশ হয়ে যায় তাহলে থাকে কি 36 প্লাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো 72, শুধু 70 আমাদের 2। আচ্ছা তাহলে কত আসতেছে বলো, কে স্কয়ার ইজ ইকুয়াল টু 36 এর ওই পাশে চলে গেলে মাইনাস, অর্থাৎ 72 মাইনাস 32, 32 কেন 36, তাহলে এখানে কি থাকতেছে কে স্কয়ার ইজ ইকুয়াল টু 36, তাহলে কে এর ভ্যালু আসতেছে কত বলো তো রুট 36। ক্যালকুলেটরে প্রেস করো, এটার ভ্যালু আসবে k ইজ ইকুয়াল টু 6, k ইজ ইকুয়াল টু 6। আসলে এত প্রত্যেকটা লাইন করারও দরকার ছিল না, তুমি ক্যালকুলেটর দিয়ে উপরে লাইনটা করতে পারতা। সো আমরা তারপর হাতে করলাম যাতে তোমাদের মানে ক্যালকুলেশন স্কিলও বাড়ে আর সবকিছু মানে ভুলও না হয়, যে প্লাস মাইনাস সবকিছু। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছো। হ্যাঁ, এবার আসো পরবর্তী ম্যাথ। এটা দেখো বরিশাল বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 25, 23 অনেক ইম্পর্টেন্ট তোমাদের, মানে সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা বলো এবিসিডি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা 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 এবং এটা। বলছে বিন্দু থেকে মানে এই 4টি শীর্ষবিন্দু থেকে এ এবং বি এর সমদূরবর্তী হলে প্রমাণ করো যে এটা। কি বলছে বলো তো, এই বিন্দুগুলা থেকে বলছে যে এ এবং বি বিন্দুদ্বয় সমদূরবর্তী, এ এবং বি বিন্দুদ্বয় সমদূরবর্তী। কি বলছে বলো, একটা চতুর্ভুজ, ধরো আমি এটা র্যান্ডমলি একটা চতুর্ভুজ নিলাম। এই চতুর্ভুজের এ হচ্ছে আমাদের কত বলতো 3,5, তারপর বি
বি হচ্ছে আমাদের কত -8,7। সি সি হচ্ছে কত -7, -8। ডি ডি হচ্ছে তোমার কত বলো 5, -6। বুঝছো? ই নামের একটা বিন্দু দেওয়া ছিল। ই নামের একটা বিন্দু ধরো তোমার মানে কোথাও একটা দেওয়া ছিল, ধরো বললাম এখানে একটা বিন্দু দেওয়া ছিল ই। ধরো এখানে কোন একটা জায়গায় ই বিন্দু একটা দেওয়া ছিল, ভিতরে থাকবে এমনটা না, ধরো এক্স, ওয়াই বিন্দু। কারণ প্রশ্ন বলছে যে এই ই বিন্দুটি মানে ই বিন্দু থেকে এ এবং বি বিন্দু দ্বারা সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি সমান দূরে তারা আছে। তাহলে এটার অর্থ হচ্ছে এই যে এ থেকে ই এর দূরত্ব এবং বি থেকে ই এর দূরত্ব, এই দূরত্বটুকু সমান, এই দূরত্বটুকু সমান। তাহলে ওইটা প্রমাণ করো। ওকে, তাহলে এটাই লিখবো যে শর্ত মতে কি বলতো এ ই অর্থাৎ এ ই ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে বিই। বিই বুঝছো? এটা বলছে না? এখন দেখো এই দূরত্ব কিভাবে বের করবা? এটা এক্স ওয়াই বিন্দু, এটা হচ্ছে 3, 5 বিন্দু। তাহলে এটার দূরত্ব হবে কি বলো তো? বলো বলো বলো। এই দূরত্ব হচ্ছে কি? আমি যে এ কে প্রথমে চিন্তা করি যে হচ্ছে এক্স মাইনাস 3 তার উপর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 5 তার উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু বিই। বিই দৈর্ঘ্য রুট অফ আর, তোমাকে যদি বলি যে এক্স মাইনাস 8 মানে কত এক্স তার প্লাস 8 তার উপর হোল স্কয়ার, দেখো ওয়াই থেকে 7, তাহলে হচ্ছে আমাদের কি বলতো ওয়াই মাইনাস 7 হোল স্কয়ার। বুঝছো? এইবার তাহলে আমরা কি করব? সব থেকে ঝামেলা করতেছে এই রুটটা। রুটটাকে দুইটাকে বাদ দিয়ে দাও, ধরো তোমার কাছে রুট নাই, লাস্টে গিয়ে শুধু তুমি মানে মেনশন করে দিবা যে আমি বর্গ করছি। তাহলে এখানে কে থাকতেছে বলো এক্স মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার না? তো তুমি এবার ফর্মুলা লেখো, বীজগাণিতিক এর আমাদের যে ফর্মুলা সেটা, কারণ আমাদের লাস্টে প্রমাণ করতে হবে। দেখো এই যে এরকম একটা মানে একটা সমীকরণ যেটা হচ্ছে 22x মাইনাস 4y প্লাস 79 ইজ ইকুয়াল টু 0। মানে অর্থাৎ আমাদের কি এই সব স্কয়ার টেস্কয়ার কিছু থাকবে না। দেখি না কেন কি হয়। ধরো এই রুট আর এই রুট ধরো ফিনিশ, মানে কি করছো উভয়কে বর্গ করছো এক কথায়। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু এ কত x, বি কত হচ্ছে 3 প্লাস বি স্কয়ার অর্থাৎ 9, তারপরে কি প্লাস এটা হচ্ছে কি ওয়াই স্কয়ার মানে স্কয়ার, এটা কত ছিল বলো 5 স্কয়ার মাইনাস 2 এ কমা দিই মানে এটা ফোটা এ হচ্ছে ওয়াই, বি হচ্ছে 5 2 এ বি প্লাস বি স্কয়ার অর্থাৎ 25। তারপরে সেম ভাবে ইকুয়াল এখানে চিন্তা করো যে এখানে হচ্ছে কি এক্স স্কয়ার, তারপর হচ্ছে কত প্লাস 2x8 প্লাস 64 মানে 8 এর উপর স্কয়ার। আচ্ছা তারপর আমি যদি লিখি পরের লাইনটা, আচ্ছা এটাকে একটু পিচ্ছি করে নেই তো, জায়গা জায়গার এত সংকট। এত বড় বোর্ডেও আমরা দেখছো জায়গা খুঁজে পাচ্ছি না, এত বড় বোর্ডেও জায়গা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ধরো এই অংশটাকে আমরা তো বোঝার জন্য লাগছে, তো এটাকে একটু আরো সরাই দিই এদিকে, তাহলে এই বাবাজির জন্য আমরা জায়গাটা পেয়ে যাচ্ছি। হুম এটাকে এখানে নিয়ে আসো উপরে। আচ্ছা তাহলে লাস্টে এদিকে কি রাখতে হচ্ছে বলো তো y মাইনাস 7 হোল স্কয়ার কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে কত y স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস 7 এর উপর স্কয়ার মানে 49, মানে 7 এর উপর স্কয়ার মানে আমাদের হচ্ছে 49। আচ্ছা তাহলে এবার দেখো তো তোমার কি আছে, তোমার কাজ হবে দেখো এই পাশ থেকে আর এই পাশে তোমাদের যে সেম সেম ভ্যালুগুলো আছে ওগুলোকে বাদ দিবা। বুঝছো? দেখো তো এক্স স্কয়ার পজিটিভ এক্স স্কয়ার, এই পাশে পজিটিভ এক্স স্কয়ার বাদ, এই পাশে ওয়াই স্কয়ার পজিটিভ ওয়াই স্কয়ার, এই পাশে দেখো পজিটিভ ওয়াই স্কয়ার, দুটো বাদ, এগুলো কিন্তু আমাদের বাদ। পড়ে থাকতেছে কে বলো, এটা আগে লেখো একবার। দেখো এখানে কি আছে, এটা হচ্ছে মাইনাস 6x প্লাস 9, তারপর এখানে দেখো কত আসতেছে বলো কত, এটা মাইনাস 10y প্লাস 25 ইজ ইকুয়াল টু, এখানে দেখো কত আসতেছে বলো 8 দুগুণে 16 অর্থাৎ 16x, তারপর দেখো
64 and 49 এই যদি একবারে আমি যোগ করতাম, আমাদের হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে আমরা করব। দেখো ওখানে কত আসতেছে 64 প্লাস 49, 64 প্লাস 49 এটা আসতেছে 113। হ্যাঁ, তারপর দেখো আমাদের কত আসতেছে, এই যে এটা মাইনাস 14y, 14y। আচ্ছা, এবার দেখো তো সবগুলাকে এইদিকে নিয়ে আসো, সবগুলাকে এইদিকে নিয়ে আসো, বা সবগুলাকে ওইদিকে নিয়ে আসো, তোমার যেটা মন চায়। কারণ আমাদের এক পাশে 0 থাকতে হবে, বাকি এক পাশে আমাদের বাকি পার্টটা। বুঝছো? তাহলে কি করি বলো? আমরা এক কাজ করি, সবগুলাকে এইদিকে নিয়ে আসি, তাহলে পরেরটা পরে দেখা যাবে। এটা দেখো -6x, এটা 9 and কত আমাদের বলো তো আছে, বলো 25। তাহলে 25 যোগ 9, এটা আসতেছে কত 34 প্লাস 34, এখানে আসতেছে কত বলো -10y। এটা যদি এই পাশে নিয়ে আসতাম কত আসতেছে বলো তো -16x। এটা যদি এই পাশে নিয়ে আসতাম -113, এইদিকে নিয়ে আসলে কি পজিটিভ হয়ে যায় তো 14y, অর্থাৎ চিহ্ন তখন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ইকুয়াল সাইনের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেছিলে তার কিন্তু চিহ্ন পরিবর্তন। মানে ধরো তুমি তোমার গ্রামে আছো, তোমার এখানে যে পাওয়ার, তুমি যদি পাশের গ্রামে যাও যেখানে ধরো তোমার শত্রু আছে, সেখানে কিন্তু তোমার পাওয়ার নেই, পুরা একদম রিভার্স হয়ে যাবে। মানে তুমি ওখানে গিয়ে একদম বিড়াল, এখানে যে তোমার পাওয়ার ওখানে গিয়ে আর কোনো পাওয়ার নেই। তো এটাই বিষয়, এইদিকে পজিটিভ, ইকুয়াল সাইন এই পাশে আসলে নেগেটিভ, পুরা 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো সেম সেম ভ্যালুগুলো -6x and -16x, তাহলে দুটো যখন সেম চিহ্ন তাহলে তাদের কি আমাদের যোগ হয়ে যাবে। 16 and 6 কত আসতেছে বলো তো? এটা আসতেছে কত -22x। ঘাবড়ায়ও না। তারপর দেখো এবার y এর ভ্যালুগুলোকে তাকাও, y ধরো -10y, তাহলে এইদিকে ধরো আবার এখানে আছে আমাদের কত 14y, 14y, তাহলে কত আসতেছে বলো? 14 থেকে 10 বাদ, তাহলে এটা আমাদের শুধু 4y, পজিটিভ 4y। ওকে, আচ্ছা, এবার দেখো 34 এন্ড হচ্ছে -113, তো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে আমাদের কি হবে বলো? যে 113 থেকে 34টা মাইনাস হয়ে যাবে, হচ্ছে 79, বাট এটা -79 ইজ ইকুয়াল টু 0। এখন প্রশ্নের দিকে তাকাও, 22x পজিটিভ, 4y নেগেটিভ এবং 79 হচ্ছে আমাদের কি পজিটিভ। তার মানে এখানে একটা মজার বিষয় আছে, তুমি যদি সবার সাথে -1 দ্বারা গুণ করে দাও, বা -1 কমন নিতেও পারো, যেটাই বলো তুমি, কারণ এই পাশে 0 আছে, তাহলে এখন তুমি যে কি করতে পারো, এখানে লেখো 22x, মানে একদম প্রমাণে যেটা ছিল -4y প্লাস 79 ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণিত। আর আসলে কি করলা, তুমি এটা অনেকভাবে ব্যাখ্যা দিতে পারো, যে তুমি সবগুলা ভ্যালুকে ইকুয়াল সাইন ওই পাশে নিয়ে গেছে, মানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। অথবা তুমি একটা লাস্টে বলতে পারো যে -1 দ্বারা গুণ করে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। ওকে, ক্লিয়ার? তাহলে এইটাই কি আমাদের বলো তো প্রমাণিত, প্রমাণিত। ডান। একটা বুঝছো? বলো। মানে তোমাদের বুঝালাম না, একটু বেশি সময় লাগলো, চলে গেল, বাট আলটিমেটলি এটা যদি তোমরা নিজেরা বুঝে যাও, মানে নিজে থেকে যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তখন সময় লাগবে না, তখন আর তোমাদের সময় লাগবে না। ওকে, তো তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে একটু নিজে বাসা থেকে প্র্যাকটিস করবা কিন্তু, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা আবার পরবর্তী ম্যাথে চলে যাই, পরবর্তী পার্টটা। দেখো কি বলছে কোশ্চেন 3, পি একটা বিন্দু এক্স ওয়াই, এই বিন্দু থেকে বলছে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ একটা বিন্দু এর দূরত্ব যদি সমান হয় প্রমাণ করো যে এটা। এখন প্রশ্নটাকে তোমাকে বুঝতে হবে কিন্তু, পি একটা বিন্দু ছিল, ওইখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে বুঝাই যাচ্ছ পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে কি? ওয়াই অক্ষের দূরত্ব মানে কি বলো? এই এক্স এর মান, মানে যে অক্ষের দূরত্ব বলবে তার অপোজিট ভ্যালুটা অর্থাৎ এক্স এর মান। তাহলে এই মানটা অর্থাৎ এক্স এর মানটা কি বলছে? কিউ বিন্দুর দূরত্বের সমান, অর্থাৎ এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব আমাদের কি হবে? তার সমান। হয়তো কিছু বোঝেনি, আমি আরেকবার বলতেছি, বোঝো এখানে আমি কি বলছি। ধরো পি একটা বিন্দু দেওয়া ছিল এক্স কমা ওয়াই বিন্দু, এটা হচ্ছে ধরো এই বিন্দুটা। এখন বলছে ওয়াই অক্ষের দূরত্ব, মানে ধরো আমাদের এটা ওয়াই অক্ষ, এবং ধরো আমাদের কোথায় দিই,
এমন করে দিলাম, ধর এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এইখান থেকে বলছে, এখান থেকে এই বিন্দুটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব, অর্থাৎ এই বিন্দুর এক্স এর মান, এইটুকু হচ্ছে আমাদের এক্স এর মান। আর আরেকটা বলছে কি বলো, বিন্দু। আরেকটা বিন্দু ধরো, এইখানে একটা বিন্দু ধরো আমাদের র্যান্ডম কত দেওয়া আছে বলো, 3,2। আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কত, 3,2 বিন্দু। এটা একটা বিন্দু। এই বিন্দুটার নাম কি দেওয়া আছে বলো, কিউ। আচ্ছা এখন বলা আছে যে এই দূরত্বটা হচ্ছে আমাদের সমান, মানে যদি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, বাট কথা তুমি বুঝে যাও আর কি, যে পি বিন্দু ওয়াই অক্ষের দূরত্বের সাথে পি বিন্দু থেকেই কিউ বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু এবং এই দৈর্ঘ্যটুকু আমাদের সমান। চিত্র তোমার লাগবে না পরীক্ষা হলে, তুমি বুঝলেই হয়ে গেল। তাহলে আমরা কিভাবে এটা সলভ করব? তো প্রশ্ন মতে আমি লিখি যে হচ্ছে কি, লিখি যে শর্ত মতে লিখি, শর্তই তো এটা একটা ওয়ান কাইন্ড অফ কন্ডিশন। শর্ত মতে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত বলো তো, এক্স। পি বিন্দু মানে এক্স ওয়াই হতে ওয়াই ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব কত বলো, এক্স। এটা তো আমরা বুঝছি। আচ্ছা এরপর আরেকটা কথা কি বলা আছে বলো তো, যে পি কিউ বিন্দুর দূরত্ব, পি ও কিউ বিন্দুর দূরত্ব, পি ও কিউ বিন্দুর দূরত্ব, দূরত্ব ওকে। পি কিউ বিন্দুর দূরত্ব আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে এক্স ওয়াই, ওটা হচ্ছে কি 3,2। এটা খুবই সিম্পল। তো এটা হচ্ছে বিন্দুর দূরত্ব কি বলো, যে এক্স মাইনাস 3 তার উপর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার উপর হোল স্কয়ার। প্রশ্ন মতে বলছিল কি বলো, উপরের এই ভ্যালু আর এই ভ্যালু আমাদের সেম, বুঝছো? তাহলে এবার লিখি, তাহলে অতএব আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু কি বলো, রুট ওভার এটা এক্স মাইনাস 3 তার উপর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার উপর হোল স্কয়ার। বুঝছো? এখন দেখো এই রুটটা তো খুব ঝামেলা করতেছে, উভয় পক্ষকে আমরা বর্গ করে দেই। উভয় পক্ষকে বর্গ করলে কি হয়, এটা এক্স স্কয়ার। তাহলে এটা তো আমাদের এই রুটটা থাকতেছে না, তাহলে এখানে কি থাকতেছে বলো, এক্স মাইনাস 3 তার উপর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার উপর হোল স্কয়ার। বুঝছো? আই হ্যাঁ 2 তার উপর হোল স্কয়ার। এখন আমাদের কাছে তুমি মেনশন করে দিবা বর্গ করে, অবশ্যই এটা দিবা বর্গ করে। আচ্ছা স্যার তো জানে না যে তুমি এরপরে কি করছো। ধরো আমি জানি, বাট তারপর আমি ধরতেছি তুমি তুমি যা করছো আমাকে দেখাও, আমি সবকিছু দেখতে চাই। হ্যাঁ, এটা করলাম। তাহলে আমাদের একটু জায়গাটা অনেক খুব ছোট মনে হচ্ছে, জায়গাটা একটু বড় করে নিই। হ্যাঁ, এই অংশটা তো বোঝার জন্য ছিল। তো তোমাকে বোঝা শেষ, তোমার কাজও শেষ। তুমি এখন ভ্যালুলেস। এটাই তো না, মানুষও তো এমন যে ধরো তোমার প্রয়োজন ফুরাই গেছে, তোমার মূল্য কমে গেছে। আচ্ছা তাহলে আমরা ম্যাথের সাথে কি করলাম বলো, বৈষম্য করলাম না ওই পার্টটুকুর সাথে। আচ্ছা এবার দেখো দেখো কি করা যায়। এইবার তোমার কাজ হচ্ছে এটাকে এক্স স্কোয়ার, এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস একবার লিখি, স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab যদি করতাম তাহলে কত 6x প্লাস 3 স্কোয়ার মানে কত 9। তোমরা নিজেরা একসময় করতে করতে এরকম এক্সপার্ট হয়ে যাবা, আমার থেকে এক্সপার্ট হবা। ওয়াই স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ হচ্ছে আমাদের কত এটা, যে 4y প্লাস 4। ডিরেক্ট লিখছি আমি, কিন্তু ফর্মুলা লিখছি। এখন দেখো মজার যে বিষয়টা, এই পাশ থেকে এক্স স্কোয়ার এন্ড এই পাশ থেকে এক্স স্কোয়ার বাদ, বুঝছো? তাহলে আসলে এই পাশে তো পড়ে থাকতেছে কি বলো, এই পাশে পড়ে থাকছে কি 0 ইজ ইকুয়াল টু, এখানে পড়ে থাকতেছে কত বলো তো, মাইনাস 6x, 6টা এমন হলো কেন বলো তো, মাইনাস 6x, তারপর হচ্ছে কত কত আমাদের, আচ্ছা ওয়াই তো আগে ছিল না, ওয়াই স্কোয়ারটা কি একটু মানে বেশি পাওয়ার গুলোকে একটু প্রথমে লেখা ট্রাই করবো। তাহলে দেখো আমাদের কি ছিল, ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাস 6x মাইনাস 4y, তারপর কি 9 and 4 অর্থাৎ হচ্ছে আমাদের প্লাস 13, ওকে। দেখো তাহলে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এই তো হয়ে গেছে এই দেখো এটা, এটা তো আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো তো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0, মানে এটা সেম না, সেম কিনা, না না না, এটা যে নেগেটিভ 6x আছে,
ঠিক আছে, এই যে নেগেটিভ ভ্যালুটা দেখছো, এটাকে দেখা যাচ্ছে না, এটা নিচে দাও। হ্যাঁ, ঠিক আছে, এটা 0। এখন আমাদের কথা হচ্ছে 0 কে ওই পাশে লেখার জন্য আমি লাস্টের একটা লাইনটা লিখি, যে এখান থেকেই লিখি যে অতএব আসলে আল্টিমেটলি আমি যে জিনিসটা প্রমাণ করলাম যে y² - 6x - 4y + 13 = 0, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। প্রমাণিত হয়ে গেছে। ক্লিয়ার? অনেক সহজ কিনা বলো? তো আমাদের এই কনসেপ্ট গুলো দেখো, মানে প্রতিবার কিন্তু বোর্ডে আসা ম্যাথ, সব বোর্ডে আসা ম্যাথ, সবই বোর্ডে আসা ম্যাথ তোমাদের করাচ্ছি আমি। হয়তো কিছুটাতে রেফারেন্স তোমাদের একটু নাই এমনটা। এবার আসো, কিছু ত্রিভুজ নিয়ে একটু কথা বলি। আমরা ত্রিভুজের মানে পরিচয় সবাই জানি, বাট আরেকবার একটু তোমাদের হালকা করে বলে দিচ্ছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে জটিল জটিল জিনিস পড়াচ্ছে, হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে নতুন জিনিস। দেখো, ত্রিভুজ কথাটা আসি, সহজ জিনিস। ত্রিভুজ কত ধরনের হতে পারে বলো? তোমরা কি কি জানো? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এগুলো তো আমরা জানি, রাইট? সো এগুলো আমি যে কথাটা বললাম, তোমরা জাস্ট এগুলো একবার নিজে আর কি দেখে নিবা। যে ধরো আমাদের যদি বলি এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা কি বলতো? আয় হায়, সমকোণী, আরে বর্গীয় জ ত্রিভুজ কি জানি বলো? একটা সমকোণী ত্রিভুজের এটাকে বলা হয় অতিভুজ, এটাকে ধরো অতিভুজ বলা হয়, হাইপোটেনাস। ধরো এর পাশে যেটা, ধরো এটাকে নিলাম হচ্ছে বেস বি, আর এটাকে ধরো এ একটা নাম দিলাম এবিসি। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানি, তো এখান থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাস দাদু আমাদের যে একটা কথা বলছিল, এই কি বলছিল? পিথাগোরাস মতে, পিথাগোরাস মতে কি জানি বলো? যে c² = a² + b²। এই কনসেপ্টটা মাথায় রাখো, মানে এটা অনেক দরকার। কিভাবে দরকার আমি তোমাকে বুঝাবো, তুমি বুঝবা নিজেই। আচ্ছা, এরপর ধরো এটা একটা নাম নিলাম, ধরো এটা বাহুর দৈর্ঘ্য এ, এটাও এ, এটাও এ। অর্থাৎ যখন একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তাহলে একে কি বলা হয় বলো? সমবাহু ত্রিভুজ। কি বললাম? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, বুঝছো? তাহলে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, ধরো এমন কেস আছে তোমার কাছে, এখানে একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় এটা এ, এটাও এ, বাট এই দৈর্ঘ্যটা আমাদের আলাদা, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে বলো? দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান দৈর্ঘ্য, আরেকটা আমাদের অসমান। তাহলে এর নাম কি হচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, বুঝছো? এইবার 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 কুকুর চোখ খুললো। ধরো তোমার কাছে আমি এমন কিছু একটা দিলাম, বুঝছো? এই ধরো কই দেই, এটা একটা, এটা একটা, এইভাবে এখান থেকে দিই। আচ্ছা, তাহলে এটা একটা দিলাম, এটা একটা ত্রিভুজটাকে কালার দেই এটা সবুজ, ধরো এটা না দিয়ে 4। ওকে, এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ধরো এটা বিশাল বড় একটা বাহু এ, এটা দেখো বি, এটা হচ্ছে ধরো আমাদের সি। তিনটা বাহু ধরো আলাদা আলাদা, তিনটা বাহু আলাদা হয় একে বিষমবাহু ত্রিভুজ বলে। এবং এখানে মজার যে বিষয়টা আছে সেটা দেখো, এটা দেখো বিশাল বড় একটা কোণ, বুঝছো? বিশাল বড় একটা কোণ। এখন তুমি যদি দেখো যে এই যে এই কোণটা কি 90 ডিগ্রির থেকেও বড় কোণ। তো একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় কোণ হয়, অর্থাৎ স্থূল কোণ হয়, স্থূল কোণের 90 ডিগ্রি থেকে বড় কোণকে স্থূল কোণ বলে, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। তো এই হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সবগুলো আমাদের 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটার নাম তখন হয় স্থূলকোণী ত্রিভুজ। এটা কি বললাম? স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ। ওকে, স্থূলকোণী ত্রিভুজের জন্য একটা কনসেপ্ট মাথায় রাখো। তুমি দেখো সমকোণী ত্রিভুজের জন্য যেটা জানছিলে যে বড় বাহুটার উপরে স্কয়ার ইজিক্যাল টু ছোট দুটো বাহুর স্কয়ারের সামেশন, তারা সমান। বাট এই ক্ষেত্রে তারা সমান হবে না। তাহলে কি হবে বলো তো?
এই যে দেখো a স্কয়ারের যে লেন্থটা আর হচ্ছে ধরো b স্কয়ার প্লাস c স্কয়ার এটা কখনোই আমাদের সমান হবে না। তখন কি হবে? এই যে বিশাল বাহুটার উপর স্কয়ার আছে না, এই ভ্যালুটা অবশ্যই আমাদের বড় হয়, নরমালি বড় হয়। স্কয়ার প্লাস c স্কয়ার। আমি এটা দেখবো আসলে ডিটেইলস এর মধ্যে একটা ম্যাথে। তো এইগুলো হচ্ছে আমাদের ত্রিভুজের একটা মানে নরমাল পরিচয়। মানে এই আইটেমগুলো আমাদের দরকার আছে। বুঝছো? এই আইটেম বুম গুলাকে আমাদের দরকার আছে। কিভাবে দরকার আছে দেখো, এটা রাজশাহী বোর্ড ২০২৪ আসা একটা ম্যাথ। ম্যাথটা একদিকে পড়ো, পড়ে তারপর বোঝো। পি, কিউ এবং আর একটা ত্রিভুজের কি বলা আছে? ৩টি শীর্ষবিন্দু। দেখাও যে এই ৩টা আমাদের সমকোণী ত্রিভুজ। হুম? ধরো এখন আমি তো জানি না কি অবস্থা আছে। এখন ধরে যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে দেখাইতে বলছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজই হবে। ধরে নিলাম একটা র‍্যান্ডমলি সমকোণী ত্রিভুজ। এখন ধরো আমাদের কি বলছে? পি, কিউ, আর। এটা না? তো আমি তোমার কাজ হবে ৩টারই দৈর্ঘ্যটা বের করা। নাম দাও র‍্যান্ডমলি। পি, কিউ, আর। ধর এটা দিলাম। পি এর স্থানাঙ্ক কত? 2 - 3। কিউ এর স্থানাঙ্ক কত বলো তো? 7 - 3। তারপর হচ্ছে কত বলো তো? 2, 3। এখান থেকে তোমার কি? এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, ৩টা দূরত্ব বের করো। অর্থাৎ এখান থেকে আমি যে দূরত্ব বের করব, ধরো পি আর এর দূরত্ব। পি আর এর দূরত্ব কত? যে ধরো 2 - 2 হোল স্কয়ার, 2 - 2 তার উপর হোল স্কয়ার প্লাস দেখো -3 - 3 অর্থাৎ -3 -3 তার উপর হোল স্কয়ার। ওকে? তাহলে এইটাকে দৈর্ঘ্য কত আসতেছে? এটা তো 0। তাহলে -3 - 3 মানে তো 9 হোল স্কয়ার, 9 টা রুট বাদ 9। তো এটা হচ্ছে 9। মুখে, মুখে করলাম। মানে ব্রেন খাটালাম। ক্যালকুলেটর ইউজ করলাম না। তোমরা নিজেরা ট্রাই করবা। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত? পি কিউ। পি কিউ এর দৈর্ঘ্য যদি চিন্তা করো, ঠিক সেম একদম আগের ফর্মুলা। 2 - 7 হোল স্কয়ার, 2 - 7 তার উপর হোল স্কয়ার প্লাস -3 থেকে -3 মানে পজিটিভ হয়ে যাবে তখন। -3 তাহলে এটা +3 তার উপর হোল স্কয়ার। তাহলে এটা যদি করো, দেখো 2 - 7 হোল স্কয়ার মানে কত? 5 এর উপর স্কয়ার মানে 25। আর এটা হচ্ছে 0। তাহলে 25 এর উপর স্কয়ার রুট তাহলে কত? এটা 5। এই ভ্যালুটা কত বললাম আমাদের? 5। আচ্ছা। হ্যাঁ, এরপর কিউআর এটার দৈর্ঘ্যটা বের করো। কিউআর। কিউআর এর দৈর্ঘ্যটা যদি বের করি, আসলে মানে পি কিউআর যে এখানে এভাবে হবে আমি কিন্তু জানি না। জাস্ট এটা র‍্যান্ডমলি দিছি আমি। পরে আমি স্থানাঙ্ক আমাদের প্রয়োজনে চেঞ্জ করব। হয়তো কিছু বুঝতেছ না, এখন দেখো তুমি কিউআর এর দৈর্ঘ্য আগে বের করো। কিউআর এর দৈর্ঘ্য কত? 7 - 2 তার উপর হোল স্কয়ার -3 থেকে এটা বাদ প্লাস আ আ আ আ এটা হচ্ছে কত? -3 থেকে এটা। এটা হচ্ছে -3 থেকে -3 তার উপর হোল স্কয়ার। এটা ভ্যালু কত আসতেছে দেখো। দেখো তো কিউআর এটা যদি বের করো তাহলে 7 - 2 মানে 5 এর উপর স্কয়ার মানে 25। আর 3 এটা স্কয়ার কত আমাদের বলো তো? 9, 9 এর উপর স্কয়ার। তাহলে আমাদের কত 3 এ 6 সি কি বলি? 6। তাহলে 6 এর উপর কত আমাদের? 36। 36 আর এখানে হচ্ছে আমাদের কত বলো? 25। তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা এক কথায়। এত প্রেশার নেওয়ার কিছু নেই। তাহলে ধরো আমাদের কত আসতেছে? 36 তারপর হচ্ছে আমাদের কত? 25। আয় হায়! এটা হচ্ছে √61। √61 হ্যাঁ? আচ্ছা। এটা পাইলাম। এখন তোমার কাজ হচ্ছে আমরা তো একটা জিনিস জানি, সেই জিনিসটা কি জানি বলো তো? যে আ সমকোণী ত্রিভুজের জন্য। যে দেখো আমরা এখানে কিন্তু লিখছিলাম। কি জানি? ২ টা বাহুর স্কয়ারের সামেশন যদি অপর একটা বাহুর স্কয়ারের সমান হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজের রুলসটাকে ফলো করে। তো আমরা কাজ করব ২ টা বাহুর উপর স্কয়ার দিব। সবথেকে দেখো আমাদের কি আছে? ২ টা বাহুর উপর স্কয়ার যদি চিন্তা করো, হ্যাঁ, দেখো তুমি যদি এখান থেকে চিন্তা করো যে এই একে আর একে স্কয়ার করলাম। সবথেকে তো বড় ওইটা। তাই না? তাহলে আমাদের সবথেকে যদি স্কয়ার হয় তাহলে কি মিলে যাচ্ছে বলো তো? পি কিউ দাঁড়াও। এই ধরো আমাদের ৯ ৯ ৮১ আর হচ্ছে ২৫ একটু ওয়েট করো। এই ধরো আমাদের কত ৮১ প্লাস ২৫ ১০৬। তারপর আমাদের যদি এটা চিন্তা করতাম ২৫ তাহলে দাঁড়াও তাহলে 5 25 প্লাস 61 ৮৬ তাহলে তো মিলতেছে না। দেখাও যে এটা পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা কিভাবে একটু দেখি তো ভ্যালু কোথাও ভুল লিখছি কিনা। 2 - 3 7 - 3 কোথায়? 7 - 3 কিউ।
আর 2,3 ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেখাও যে পি কিউ আর সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা ধরো আমাদের কি পি আর এর দূরত্ব যদি বের করি 2r পি এন্ড আর, তাহলে 2 - 2 হোল স্কয়ার মানে বাদ, -3 থেকে এটা বাদ দিলে কত -3 - 3। ও আচ্ছা, ছি ছি ছি, এটা কত আসতেছে? এটা তো 6। ছি ছি ছি, এটা কি ভুল করছি আমি? এটা হচ্ছে আমাদের 6। এইবার দেখো, ওকে, কিউআর 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 কিউআরটা এদিকে মূলত হবে। দেখো আমি আবার যদি করি এখন, তাই তো বলি কোথাও না কোথাও তো গোলমাল হইছে। আচ্ছা দেখো, কিউ আর এর উপর স্কোয়ার যদি করো, এই ভ্যালুটা কত আসতেছে? কিউ আর উপর স্কোয়ার কত ছিল? কিউ এর ভ্যালু ছিল √61, তার উপর স্কোয়ার, এটার মান আসতেছে কত? 61, রাইট? আচ্ছা বাস তুমি তিনটা থেকে স্কোয়ার স্কোয়ার করে ভ্যালু বের করবা। পি আর এর উপর স্কোয়ার, এই ভ্যালুটা কত বলো? এটা ভ্যালু ছিল 6, 6 এর উপর স্কোয়ার মানে কত? 36। আচ্ছা সেম ভাবে পি কিউ, পি কিউ এর উপর স্কোয়ার এর ভ্যালু কত বলো তো? 5 এর উপর স্কোয়ার মানে কত? 25, রাইট? তাহলে আমরা দেখো তিনটার উপর স্কোয়ারের ভ্যালু পাইছি। এখন আমাদের কাজ হবে দুইটাকে সাম করে আরেকটার সাথে মিলে যায় কিনা সেটা দেখব। দেখো আমি যদি এই যে এই দুটা ভ্যালু আছে না, এই যে এই দুটাকে সাম করি তাহলে কত আসতেছে? অর্থাৎ আমি যেটা করব যে আবার যে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, এই ভ্যালুটা এটা যদি করো 36 প্লাস 25, এটা দেখো আসতেছে কত? 61। তাহলে এটা যদি হয় তাহলে এখন দেখো, তাহলে অতএব যেহেতু যেহেতু কি যেহেতু বলো, এই যে এটা যে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো কত? কিউ আর স্কোয়ার। কিউ আর স্কোয়ার সমান, যখন এই কন্ডিশনটা মানছে যে দুইটার উপর স্কোয়ারের সামেশন ভ্যালু একটার উপর স্কোয়ারের সমান, তাহলে অতএব অবভিয়াসলি এটা আমাদের কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ প্রমাণিত, ত্রিভুজ প্রমাণিত, বা দেখাও যে বলছে না প্রমাণিত করতে, দেখাও বা দেখানো হলো, এটা কি লিখবা? দেখানো, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার তো? তো দেখো আমাদের এই কনসেপ্টটা, বাট এখানে একটা জিনিস ঝামেলা আছে, আমরা কিন্তু র্যান্ডমলি পি কিউ আর এভাবে দিছি। তো আসলে পি কিউ আর এর যে বিষয়টা হলো, আমরা যেটা জিনিসটা দেখলাম যে কিউ অ্যান্ড আর এর পজিশনটা এখানে হচ্ছে না, কারণ দেখো কিউ আর এর ভ্যালু তো মানে তোমার এটা সব থেকে বড় বোঝা যাচ্ছে ওখানে, দেখো তাহলে আমরা দেখব কিউ আর এর মানটা কিন্তু এই যে এটা অতিভুজটা হবে, মানে যে আমাদের এখানে কি আছে বলে সব থেকে বড় কি কিউ আর না? সো আসলে এমন জিনিসটা হবে যে আমি যদি চিন্তা করি এই বাবাজিটাকে এখানে, তাহলে এই অংশটাকে এইখানে, এইখানে, হ্যাঁ। এখন দেখো তাহলে কিউ আর এর উপর স্কোয়ার মানে এই যে এটার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? পি কিউ এর উপর স্কোয়ার, অর্থাৎ পি কিউ এর উপর স্কোয়ার প্লাস এন্ড পি আর এর উপর স্কোয়ার, মানে তারপর তুমি এটা সাজাই নিবা, বুঝছো? বা সব থেকে সুবিধা হয় এটা না লিখে আগে এটা লিখবা, তারপরে তুমি চিত্রটা আঁকবা, তাহলে বেস্ট। তাহলে বুঝছো তো ম্যাথটা কিভাবে করলাম? এটা আমাদের কিন্তু 4 মার্কের ছিল, 4 মার্কের ছিল। এবার আসো গ্রাফ পেপারে তোমাদের অঙ্কনের যে বিষয়টা শিখাই, এটা একটা গ্রাফ পেপার তোমরা পাবা, খুব একটা সিম্পল একটা বিষয়। গ্রাফ পেপার আসলে কিভাবে আঁকবা তোমাদের ইতিমধ্যে আমি তোমাদের কনসেপ্টটা বলেই দিছি, যে গ্রাফ পেপার যখন থাকবে তোমার স্কেল দিয়ে তুমি এই দিকে ধরো একটা লাইন টানবা। আচ্ছা আমি এটা একটু তোমার মোটা করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো এইখান থেকে তুমি একটা লাইন টানবা, এটা হচ্ছে আমাদের কি বলো? এক্স অক্ষ। এই দিক থেকে ধর লাইন টানবা, সেটা হচ্ছে আমাদের কি বলো? ওয়াই অক্ষ। অর্থাৎ এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের কি বলো? ওয়াই প্রাইম, রাইট? এখন ধরো তোমার কাছে বিন্দু আছে এমন যে হচ্ছে -3, -4, এই বিন্দুটাকে তুমি কিভাবে বসাবা বলো? আমরা জানি এই প্রত্যেকটা কথা এইদিকে চিন্তা করো, ধরো কালার যদি একটু অন্য কিছু দিই, লাল দিলে বা কোনটা দিব বলো? হলুদটা যদি দেই তাহলে এটা কি তো, ওরে বাবা, হ্যাঁ দেখো এটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এদিকে কত? -1, -2, -3, -3, -4 এরকম। তো উপরের দিকে যদি আগাও, +1, +2, +3 এন্ড পজিটিভ, এটা হচ্ছে আমাদের কি বলো? 4, এটা নেগেটিভ এইদিকে।
তাহলে নেগেটিভ হচ্ছে আমাদের কত 1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এরকম বিষয়। আর এটা হচ্ছে আমাদের ধরো নেগেটিভ পরে 4। তা আমাদের ভ্যালু অনুযায়ী x এর মান কি বলো? নেগেটিভ, y এর মানও নেগেটিভ। তাহলে কোন চতুর্ভাগে হবে বলো তো? দুইটা নেগেটিভ। এটা পজিটিভ পজিটিভ, এটা নেগেটিভ পজিটিভ, এটা দুইটা নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ। ভ্যালুগুলো বুঝছো তো? ওই যে তোমাদের প্রথম দিকে যেটা বুঝাইলাম যে প্রত্যেকটা আমাদের হচ্ছে কি যে চতুর্ভাগের চিহ্ন আর কি। তাহলে এখান থেকে বুঝলাম যে -3 -4, তাহলে x অক্ষ বরাবর -3 এই দিকে, তারপর y অক্ষ বরাবর কোন দিকে? -3 এই দিকে। তাহলে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের কিন্তু এই বিন্দু, এটা যদি নাম দিতাম আমি হচ্ছে P বিন্দু, তাহলে P বিন্দু যেটা পাইলাম সেটা কোনটা বলো? এটা। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক যেটা ব্যবস্থা পেলাম এটা হচ্ছে -3, -4, -4 না? এটা তো -3 কেন আগাইলাম? তাই এটা এইদিকে না? এটা হচ্ছে -3 থেকে এইদিকে -4 হচ্ছে এইদিকে, এইখানে। তাহলে P বিন্দু হচ্ছে এখানে। যে -3, -4। তাহলে দেখো একটা বিন্দুকে তুমি কিভাবে তোমার গ্রাফ পেপারে বসাবা সেইটা। যেটা তোমাদের ওই সময় বুঝাই দিছি। বাট ওখানে গ্রাফ পেপার ছিল না। আমি নিজের মতো করে স্থানাঙ্ক একটা ব্যবস্থা আঁকছিলাম। বাট আসলে ওইটা আর এটা সেম বিষয়। জাস্ট গ্রাফ পেপারে তোমাদের এভাবে আঁকা থাকবে। ক্লিয়ার, ক্লিয়ার? বুঝছো তো বিষয়টা, বুঝছো না? সবখানেই বুঝছো। এটা খুবই একটা সিম্পল একটা বিষয়। এরপর বলছে 1 এবং 1 এবং 2, 1 বিন্দু দুটি একটি সমতলে চিহ্নিত করো এবং এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সমতলে চিহ্নিত করা মানে কি বলো? ওই যে কথাটা তোমাকে বললাম। যে তোমার সমতলে চিহ্নিত করা মানে এইটাই যে তোমার একটা গ্রাফ পেপার নিবা। গ্রাফ পেপার এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স এবং এক্স প্রাইম। এইদিকে নিবা হচ্ছে তোমার কি? এটা ওয়াই, এটা হচ্ছে তোমার ওয়াই প্রাইম, রাইট? এখন এই গ্রাফ পেপারের মধ্যে কত 1 1 এবং 2 2 এই বিন্দুটাকে আমাদের উপরিপাতন করতে হবে র্যান্ডমলি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এদিকে হচ্ছে আমাদের কত -1, -2, -3, এটা হচ্ছে +1, +2, +3, এদিকে -1, -2, -3। হ্যাঁ, বিন্দু দুটো তুমি দুটাকে বসাও তোমার গ্রাফ পেপারে। তুমি দেখো 1 1 1 1 বিন্দু কোনটা বলো তো? এই দিক বরাবর 1, এই দিক বরাবর 1, অর্থাৎ এইখানে একটা বিন্দু, বুঝছো? 1 1। তাহলে এই বিন্দুটার নাম যদি দিই আমি হচ্ছে এ একটা বিন্দু, এটা হচ্ছে 1, 1। ধরো এটা তোমার কাছে এ একটা বিন্দু ধরি, a is equal to 1, 1। তারপর কি b is equal to ধরলাম হচ্ছে 2, 2। b এর 2 বিন্দুটা কিভাবে বসাবা? x এর মান 2, y এর মান 2, অর্থাৎ দুটোই পজিটিভ করে পাবা। 2 and 2। তাহলে ধরো আমি এক কাজ করি তো, 1 1 বিন্দুটাকে তাহলে এই অংশটাকে একটু আমি ঘুরে নিচের দিকে রেখে দিই। দেখো 2 2 বিন্দু যেটা আছে সেটা কোন দিকে যাবে? এই দিক বরাবর 0 থেকে 2 ঘর, উপরের দিকে তখন 2 ঘর, অর্থাৎ এই দিকে একটা বিন্দু, এই বিন্দুটা। তো আমাদের এই লাইনগুলো দেখানোর দরকার নেই, জাস্ট তুমি এখান থেকে হ্যাঁ 2 2 এখানে, হ্যাঁ এই যে অ্যাপ্রক্স একটা ভ্যালু, এটা হচ্ছে 2 2, যে বি, একটা বিন্দু 2, 2। তাহলে এখন আমাদের প্রশ্ন বলছে বিন্দু দুটাকে বসাও এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা বের করো। তুমি তো গ্রাফে বসাই দিলা। এখন এদের মধ্যবর্তী দূরত্ব তুমি সুন্দর করে নির্ণয় করো। তুমি ফর্মুলা দিয়ে বের করো। কারণ এখানে তো বলেনি কিভাবে বের করতে বলছে। তুমি যে গ্রাফ পেপারে বসায় ওই যে আমাদের প্রথম দিকে তোমাদের একদম প্রতিপাদন জিনিসটা করলাম, তুমি ওভাবে বের করতে পারো। আই মিন তুমি ধরো এই অংশটুকুর দৈর্ঘ্য জানো কত? এই অংশটুকু 1, মানে এটা 1, এটাও কত 1। ঠিক সেম ভাবে এইখান থেকে কত এই দৈর্ঘ্যটা, এটা কত আমাদের বলো? এখান থেকে এটা হচ্ছে 2, আর এইখান থেকে এই ভ্যালুটা কত বলো? এই ভ্যালুটা হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী তাহলে এই অংশটুকু ভ্যালু কত? 2 - 1, অর্থাৎ এটা 1। তো এখান থেকে যদি একটা লম্ব টানো তাহলে এটা 1, এটা 1, তাহলে এই অংশটুকু ভ্যালু কত? পুরোটা 2, এটা 1, তাহলে এটা 1। তাহলে এই ভ্যালুটা কত? পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী তাহলে √1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স এটা হচ্ছে √2। এখন কথা হচ্ছে তুমি ধরো কোনো এই যে তুমি হচ্ছে চিত্র অনুযায়ী এভাবে করতে পারো, যেটা তোমার আগের প্রসেসে। আর আমি যদি ফর্মুলা দিয়ে করি, তখন কি হবে? এটা খিজিবিজি লাগতেছে না? এটা না রাখি এটা কেমন লাগতেছে কেন? তোমরা করবা এটা। আমি তোমাদের বোঝার জন্য এটা করলাম। এবার তোমাকে ফর্মুলা দিয়ে ভ্যালুটাকে দেখাই। আমরা কিন্তু জানি ভ্যালু হবে কিন্তু √2, রাইট? এবার দেখো তুমি ফর্মুলাতে আসো। তাহলে আমরা জানি AB এর ফর্মুলা হচ্ছে দেখো কি 1 - 2 তার উপর হোল স্কয়ার প্লাস কত 1 - 2 তার উপর হোল স্কয়ার। তাহলে √1 - 2 হোল স্কয়ার মানে কত? 1 এর উপর স্কয়ার মানে 1 প্লাস এটা হচ্ছে 1 এর উপর স্কয়ার। তাহলে এটা আসতেছে কত? √2।
তাহলে এ বি এর মান আসতেছে কত বলো, √2। এটা অ্যান্সার। বুঝছো? তাহলে গ্রাফ পেপারেও বসাইছি এবং তাদের মধ্যবর্তী দূরত্বটাও বের করছি। হোপফুলি বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো কি করছি? তো দেখাও যে এত এবং এত বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না। এটা কন্ডিশনটা বোঝো। ত্রিভুজ তৈরি করা কন্ডিশন কি? ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে এমন, বুঝছো? ধরো এটা এ দৈর্ঘ্য, এটা বি দৈর্ঘ্য, এটা সি দৈর্ঘ্য। ত্রিভুজ তৈরি করা কন্ডিশন খুবই সিম্পল, তুমি মাথায় রাখবা যে এ এন্ড বি অর্থাৎ যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য অবশ্যই গ্রেটার দেন অপর বাহুর দৈর্ঘ্য হতে হবে। এটা একটা কন্ডিশন। তাহলে তোমাকে বললাম যে বি প্লাস সি এই দৈর্ঘ্যটা অবশ্যই গ্রেটার দেন এ হতে হবে। আমি তোমাকে বললাম এ প্লাস সি গ্রেটার দেন অবশ্যই আমাদের কি হতে হবে, বি হতে হবে। অর্থাৎ এই তিনটা কন্ডিশনে তোমাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে, তবেই একটা ত্রিভুজ গঠন করা সম্ভব। উল্টাভাবে বলা যায় যে দুটা বাহুর বিয়োগফল অপর বাহু অপেক্ষা ছোট হতে হবে। সো এই কন্ডিশনগুলো আসলে আমাদের একটু মানে মাথায় রাখতে হবে, বুঝছো? তাহলে তবেই হয়ে যাবে। এখন তোমার কাজ হচ্ছে, এটা একটা ধরো ত্রিভুজ, তোমার হচ্ছে কি একটা ত্রিভুজের হচ্ছে তোমার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরো এ বিন্দু ধরো দেওয়া আছে কত, -3, তারপর ধরো বি বিন্দু দেওয়া আছে কত, 0,0, ধরো সি বিন্দু দেওয়া আছে কত, 3,3। এখন তোমার কাজ হচ্ছে এই দৈর্ঘ্যটাকে বের করো, এই দৈর্ঘ্যটাকে বের করো, আর এই দৈর্ঘ্যটাকে বের করো। বের করে তুমি দেখো এই দৈর্ঘ্য যোগ করে এই দৈর্ঘ্য থেকে বড় কিনা, এই দৈর্ঘ্য যোগ করে এই দৈর্ঘ্যের থেকে বড় কিনা, এই দৈর্ঘ্য যোগ করে এই দৈর্ঘ্যের থেকে বড় কিনা। দুইটাও যদি তোমার মানে, একটা যদি কোনো কারণে না মানে, তাহলে মনে রাখবে সেটা ত্রিভুজ গঠন করা সম্ভব না। প্রশ্ন বলছে ত্রিভুজ তৈরি করা যায় না, এটা তোমাকে দেখাতে হবে। অবভিয়াসলি তোমার যে কোনো মানে এই দুটোর দৈর্ঘ্য এই দৈর্ঘ্য অপেক্ষা ধরো তোমার মানে বড় হবে না, এমন কোনো কন্ডিশন থাকবে। সো তোমার কাজ হচ্ছে এটা ক্লাস ওয়ার্ক। অর্থাৎ তুমি এইখানে আমাকে জানাবা ত্রিভুজ গঠন করা যাবে কিনা। তোমরা জাস্ট কমেন্টে বলবা যে ভাইয়া ত্রিভুজ গঠন করা যাবে না, বুঝছো? তাহলে আমি বুঝে যাবো তার সাথে তোমরা পাইছো। মানে যদি কেউ বলো ত্রিভুজ গঠন করা যাবে, সেটাও দেখবো হবে কিনা। আর এখন তো তোমার দেখাতে হবে। যদি প্রশ্ন বোঝা যায় যে দেখাও যে এটা ত্রিভুজ গঠন করা যাবে না, তো দেখানোর কন্ডিশনই হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য বের করা। হোপফুলি বুঝতে পারছো? একটি ত্রিভুজের শীর্ষত্র এত এত হলে ত্রিভুজটি অঙ্কন করে এবং দেখাও যে এ সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তোমার কাজ হচ্ছে এটা গ্রাফ পেপারে বসাবা। একটা গ্রাফ পেপার নিবা এরকম করে, এখান থেকে একটা গ্রাফ পেপার নিবা, নেওয়ার পরে বিন্দুগুলাকে বসাবা। বিন্দু দেখো কত, 2 - 4 অ্যাপ্রক্স ভ্যালু ধরো, +2 -4 অর্থাৎ এইদিকে একটা ভ্যালু ধরো a এর মান হচ্ছে কত, 2 and -4 একটা অ্যাপ্রক্স ভ্যালু নিলাম, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখো -4 এবং +4 এইদিকে ধরো -4, এইদিকে আমাদের +4 অর্থাৎ এইদিকে একটা ভ্যালু, তাহলে এটা হচ্ছে b ভ্যালু একটা, এটা হচ্ছে আমার কত -4 and +4 এইদিকে একটা ভ্যালু b। আচ্ছা, তারপর কি বলো, সি এর মান হচ্ছে 3 3 অর্থাৎ তিনটা পজিটিভ, অ্যাপ্রক্স ধরো একটা মান নিলাম, এটা সি, এটা 3,3। বুঝছো? এখন কাজ হচ্ছে তোমার কি, এখানে এটা যোগ করো, তারপর কি আবার এইটাকে এটা যোগ করো, মানে এই তিনটা আমাদের বিন্দুগুলোকে যোগ করতে হবে। এরপর এখান থেকে এটাকে এটা যোগ করো। হ্যাঁ, এইবার দেখো তো একটা ত্রিভুজ হয়ে গেছে না? মূল বিন্দু অবশ্যই এটা 0 0, মূল বিন্দু এটা 0 0। তাহলে কথা হচ্ছে এই ত্রিভুজটা আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজ, যে সেটা দেখাতে বলছে। আর সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে বুঝবো? সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন আমি প্রথম দিকে বলছি যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। তোমার কাজ হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করা, অর্থাৎ এবি দৈর্ঘ্য বের করো, রুট ওভার এবি দৈর্ঘ্য বের করা মানে কি 2 - 3 হোল স্কয়ার মানে কত, 1 এর উপর স্কয়ার, আমি একবার লিখলাম, হ্যাঁ? তারপর ধরো কি -4 তারপর 3 3 7 7 এর উপর স্কয়ার মানে কত, 49 49 আমি একবারে লিখলাম, একটু একবারে 49 √50 মানে আমি একবারে লিখলাম, তোমরা একটু ভ্যালুগুলা বের করবা। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য, এবি মানে এবির দৈর্ঘ্য বোঝাচ্ছে। আচ্ছা, √50 মানে হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার কত আসতেছে জানো, কত 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 বলো, 5√2 5√2 মানে ভিতরে 25 ইনটু কত 2, 25 কে রুট করলে কত 5, √2 এর সাথে তো √2 থাকে। তাহলে তুমি এবি এর মান পাইলা। তারপর ধরো আমি এবার কি বিসি এর মান বের করব। বিসি বিসি যদি বের করো হাতে, আয় হায়, বিসি যদি বের করো তাহলে কত আসতেছে বলো? তাহলে এটা হচ্ছে আমাদের কত 7 স্কয়ার, তারপর হচ্ছে আমাদের কত বলো তো 1 স্কয়ার। তাহলে সেম এই ভ্যালু, এটা হচ্ছে 5√2 অর্থাৎ তুমি বিসির মানও সেম পাইলা। আচ্ছা,
এরপর দেখো আমাদের কার মান বের করা বাকি আছে বলো? এসির মান। এসি, এসি কে বের করো। এসি মানে কি বলো? এই বিন্দু আর এই বিন্দু। তো দেখো এই বিন্দু মান যদি বের করি তাহলে এটা আসতেছে কত? 1 এর উপর স্কয়ার, তাহলে 3 এটা কি আমাদের বলো? সমদ্বিবাহু, হ্যাঁ? তাহলে আমি কি মনে হয় আগের বার এসি, আমি মনে হয় এইটাতে এসি বের করছি। এইটা এসি বের করছি, বুঝছো? এটা এসি বের করছি, হ্যাঁ। এসি এটাই বের করছি যে এটা হচ্ছে তোমার কত আসতেছে? 1 তাহলে 7। হ্যাঁ, এটা এসি। তারপর হচ্ছে এটা হচ্ছে এরপর হচ্ছে আমি এটা বের করব এবি। এটা এবি। তাহলে এবি যদি বের করো এটা, আসতেছে কত দেখো আমাদের? 4, 6। এটার বাদ। তাহলে 6 এর উপর তো এটা 36 প্লাস তারপর হচ্ছে কত আসতেছে? 4, 4, 8। তাহলে 8 এর উপর স্কয়ার মানে 8 8 64, 64। তাহলে এটা কত আসতেছে? √36, 8, 4, 110। এটা আসতেছে 10। অর্থাৎ তুমি দেখো এখানে একটা ত্রিভুজের মধ্যে এই দুটা ভ্যালু আমাদের সমান। অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে এসি এখানে লিখবা যে যেহেতু, মানে যেহেতু কি যেহেতু এসি ইজ ইকুয়াল টু বিসি, অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্য সমান। দুটি বাহুর দৈর্ঘ্য সমান। দুটি বাহুর দৈর্ঘ্য সমান। অতএব এবিসি অতএব এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝছো? তাহলে আমাদের এটাই তো বলছিল যে দেখাতে বলছে, তো সমদ্বিবাহু ত্রিভুজ বুঝাইলাম। মানে জাস্ট তোমার কাজ হচ্ছে দৈর্ঘ্য বের করা ভাই। দৈর্ঘ্য বের করা ফর্মুলা সে প্রথম থেকে পড়ে আসতেছি। সো এটা জাস্ট আমি ওখানে এপ্লাই করছি আরকি। মানে তোমার একবারে আমি ভ্যালুগুলো বসাইছি। এছাড়া কিচ্ছু করিনি। তুমি একটা লাইন বাড়াই করবা। বাট তুমি বুঝছো কিনা? কিছুই না, জাস্ট দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা দিয়ে কিন্তু সব ম্যাথ করতেছি। এটা ত্রিভুজ, ত্রিভুজের ৩টা শীর্ষবিন্দু দেখাও যে তারা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কিনা এটা তো আমাদের দেখানোর প্রসেস আগেই বললাম। আগে বললাম না বলো? তাহলে ওই ম্যাথ এই ম্যাথ সেম ম্যাথ। বুঝছো? একই ম্যাথ। আচ্ছা, বলছে দেখাও যে এটা যদি আমাদের এটা বলছে সমবাহু ত্রিভুজ আমাদের হয়, তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু পরিসীমা, আমি আরেকবার পড়তেছি, হ্যাঁ? দেখাও যে তিনটা এবিসি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এর পরিসীমা ৩ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্ন বলছে এটা একটা আমাদের কি বলো? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের কন্ডিশন কি জানি? এটাও এ, এটাও এ, এটাও এ। রাইট? এ এর স্থানাঙ্ক কি দেওয়া আছে বলো? 2, 2। তারপর দেখো তাহলে বি এর স্থানাঙ্ক কত বলো তো? -2, -2। তাহলে সি এর স্থানাঙ্ক কি বলো তো? -2√3, 2√3। তো তুমি দেখো বলছে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা দেখাতে হবে। তার মানে তুমি এবি এর দৈর্ঘ্য বের করো, এসি এর দৈর্ঘ্য বের করো এবং বিসি এর দৈর্ঘ্য বের করো। তিনটার দৈর্ঘ্যই সমান হবে, মাস্ট সমান হবে, কারণ তারা সমবাহু ত্রিভুজ। অর্থাৎ তুমি এবি এর দৈর্ঘ্য বের করো। ধরো তুমি এক্স পাইছো, তুমি ক্যালকুলেট করবা, মানে তুমি নিজে করো এটা, আমি লিখতেছি। নিজে জাস্ট দূরত্ব নির্ণয় ফর্মুলা তুমি নিজে করলে তোমার এটা মানে একবার মানে ফর্মুলাটা আরেকবার তোমার হচ্ছে অ্যাপ্লাই করা শিখে যাবা। তাহলে সেম ভাবে তুমি কি পাবা? বিসির মানও পাবা হচ্ছে এক্স। তা সেম ভাবে তুমি এসির মান কত পাবা? এটাও পাবা হচ্ছে এক্স। এখন আমাদের প্রশ্ন বলছিল পরিসীমা নির্ণয় করো। দেখো প্রশ্নে কি বলছে আমাদের? পরিসীমা নির্ণয় করো বা ৩ দশমিক স্থান পর্যন্ত। ওকে, তুমি যখন ৩টা বাহুর দৈর্ঘ্য পাবা, একটা ত্রিভুজের পরিসীমা মানে কি? সেই ত্রিভুজের ৩টা বাহুর যোগফল। অর্থাৎ নট অনলি আমাদের ট্রায়াঙ্গেল, বাট অলসো আমাদের হচ্ছে যে কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজ। তো চতুর্ভুজ, ত্রিভুজ যাই কিছু বলুক, পঞ্চভুজ যাই বলুক, পরিসীমা মানে হচ্ছে তার বাহুগুলোর সবগুলোর যোগফল। অর্থাৎ ট্রায়াঙ্গেল বলো, কোয়াড্রিল্যাটারাল বলো বা পলিগন যাই বলো, সবকিছুর জন্য একই ফর্মেট। অর্থাৎ বাহুগুলো যোগ করলেই আমাদের তার পরিসীমাটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন পরিসীমা কি হবে বলো তো? পরিসীমা, আরে পরিমিমা হয়ে গেছে তো, হ্যাঁ? পরিসীমা, পরিমিমা না, পরিসীমা, পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে ৩টা যোগফল, অর্থাৎ x প্লাস এক্স প্লাস এক্স, দ্যাট মিন্স 3x। জাস্ট x এর মানটা বসাই দিয়ে তুমি ধরো সামথিং কিছু একটা পাবা। এই ধরো সামথিং দশমিক দিয়ে ৩ ঘর পর্যন্ত লিখবা।
ধরো 2 3 5 এমন কিছু একটা পাবা, প্রায় লিখবা। বুঝছো? এখন দেখো এখানে কিন্তু কোনো মিটার সেন্টিমিটার কিছু দেয়া নেই, অবশ্যই তুমি কিন্তু জাস্ট একক লিখবা। অর্থাৎ আমি যেটা বললাম যে তোমাকে যে কাজটা লিখবা যে এত একক প্রায়, আই মিন এটা কিন্তু একক শব্দটা লিখতে হবে, এত একক প্রায়, তাহলে এটা আনসার। তো তোমরা এই ম্যাথটাকে নিজে থেকে কমপ্লিট করো, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটিস, বিকজ আমি তোমাদের যা যা লাগবে সব বলে দিচ্ছি, জাস্ট ক্যালকুলেশন তোমাদের এখনই করা দরকার। ঢাকা বোর্ড 2023 তিনটা আমাদের ছক কাগজে বলছে, তিনটা বিন্দু দেওয়া আছে, ছক কাগজে আঁকো এবং ত্রিভুজটা আঁকো, বলছে প্রমাণ করো এটা একটি স্থূলকোণী ত্রিভুজ। ওকে, স্থূলকোণী ত্রিভুজের তোমাকে কনসেপ্ট কি বলছিলাম মনে আছে বলো তো? এই যে একবারে যদি প্রথম দিকে তোমাদের ত্রিভুজের এখানে দেখো বলছিলাম কি যে দেখো দুটা বাহুর স্কয়ারের যোগফল কখনো তাদের সমান হবে না, বুঝছো? তাহলে তারা কিন্তু অবশ্যই আমাদের বড় হবে, বুঝছো? আমি দাঁড়াও এটা করে দিচ্ছি তোমাদের, খুব ফাস্ট করবা। দেখো এইটা এটা এটা, তো তুমি কি সবগুলা বাহুর দৈর্ঘ্য বের করো, অর্থাৎ এপি দৈর্ঘ্য বের করো, কারণ আমাদের কি এটা তোমাদের ত্রিভুজই যেহেতু, এপির দৈর্ঘ্য অর্থাৎ এই বিন্দুটার দৈর্ঘ্য কত বলো তো, রুট ওভার 3 - 6 তার উপর হোল স্কয়ার মানে কত, 3 স্কয়ার মানে 9 প্লাস 4 থেকে 3 বাদ দিলে 1 1 এর উপর স্কয়ার মানে 1 অর্থাৎ √10 অর্থাৎ আমাদের এপির মান √10। তাহলে কি বলো আমাদের এ কিউ এর দৈর্ঘ্য কত, তাহলে এ এন্ড কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 3 - 2 বাদ দিলে 1 এর স্কয়ার মানে 1, 4 থেকে 9 বাদ দিলে কত আমাদের 5, 5 এর উপর স্কয়ার দিলে কত আমাদের 25, তাহলে এটা আসতেছে কত √26, বুঝছো? আচ্ছা, এপি পেয়ে গেলাম, তারপর কি লাগবে পিকিউ, পিকিউ এর দৈর্ঘ্য কত বলো, পিকিউ এর দৈর্ঘ্য যদি বের করো 6 থেকে 2 বাদ দিলে 4, 4 এর উপর স্কয়ার দিলে 16, তারপর 3 থেকে 9 বাদ দিলে 6, 6 এর উপর স্কয়ার দিলে 36, তাহলে 36 36 এখানে তো 40, তারপর 50 52 অর্থাৎ 52, হ্যাঁ এটা তো 52, এই 36 প্লাস 16 52, হ্যাঁ 52 ঠিক আছে, বুঝছো? আর আমাদের যে কাজটা লাগবে সেটা প্রত্যেকটার স্কয়ারের ভ্যালু তুমি এখান থেকে লেখো, অর্থাৎ এপি স্কয়ারের ভ্যালু কত বলো তো, জাস্ট এই স্কয়ারটা থাকবে না, এটা তো এপি নিয়ে গেলাম, এটা হচ্ছে জাস্ট ভ্যালু 10, ভেরি গুড। তাহলে এ কিউ এর স্কয়ার ভ্যালু কত বলো তো, এ কিউ এর উপর স্কয়ার কত 26, আচ্ছা তারপর দেখো পি কিউ এর উপর স্কয়ার কত বলো তো, এটা হচ্ছে 52, বুঝছো? এখন তুমি দেখো তুমি যে দুইটার উপর স্কয়ার করো মানে স্কয়ারের সাম করো, অর্থাৎ আমি যদি এখানে এটাও করি যে এপি এর উপর স্কয়ার প্লাস এ কিউ এর উপর স্কয়ার, দেখো দুইটার উপর সাম মানে স্কয়ার করে সাম করছি, তাহলে এই ভ্যালুটা কত 10 প্লাস দেখো 10 প্লাস 26, তাহলে এটা আসতেছে কত বলো 36, ওকে। তাহলে এবার দেখো পিকিউ এর একাই স্কয়ার করলে আমাদের হচ্ছে কত 52, তাহলে এখন লিখবো যে দেখো যেহেতু একটার উপর স্কয়ার এটা গ্রেটার দ্যান বাকি দুইটার উপর স্কয়ারের সামেশন, অর্থাৎ এপি এর উপর স্কয়ার প্লাস একিউ এর উপর স্কয়ার, হ্যাঁ অতএব এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, বুঝছো? কারণ স্কয়ারের সাম করলে এটার বিপরীত যে কোণটা আছে মানে এই দুটো বাহুর এটার মানে এইটার যে সংলগ্ন বাহু সংলগ্ন যে আমাদের বিপরীত যে কোণটা, বুঝছো? মানে আমি তোমাকে এভাবে বোঝাচ্ছি, মানে ধরো তোমার কাছে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, সো এটা হচ্ছে আমাদের কি বলো পিকিউ এন্ড এটা হচ্ছে আর। দেখো পিকিউ এর যে দৈর্ঘ্যটা অর্থাৎ এই পিকিউ এর অংশটুকুর যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এত বড় যেটা হচ্ছে এই দুটার স্কয়ারের সাম করলেও তার সমান হচ্ছে না, তাহলে এই বড়টুকুর স্কয়ারের সাম করে যে বড় ভ্যালুটা পাইছি এর বিপরীত যে কোণটা এই কোণটা দেখো 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ এটা স্থূলকোণ। তো আমি বলছিলাম যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তো আমি জাস্ট এটা বলবো এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। হোপফুলি কনসেপ্টটা বুঝছো, এটা ঢাকা বোর্ড 23 আসা একটা সৃজনশীলের ম্যাথ 4 মার্ক, হোপফুলি কনসেপ্টটা বুঝছো। এইবার দেখো আমি ডিটেইলস কিছু বলবো না, ম্যাথগুলো জাস্ট তোমার চতুর্ভুজটা বোঝো, ত্রিভুজের মতোই, বাকিটা দায়িত্ব তোমাদের। চতুর্ভুজ কত ধরনের হয় দেখো, এটা হচ্ছে আমাদের হচ্ছে আয়তক্ষেত্র, এটাকে কি বললাম বলো, এটা হচ্ছে এক, এটার নাম কি বললাম আয়ত, জাস্ট তুমি এর ক্রাইটেরিয়াটা বোঝো, আয়তক্ষেত্র।
আয়তক্ষেত্রে কি জানি বলো, এটা এ হলে এটাও এ দৈর্ঘ্য, অর্থাৎ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এটা বি হলে এটাও বি, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এটাও ভেরি গুড। এবার আরেকটা জিনিস আসো, সেটা হচ্ছে এটা দেখো, এইখানে যে বিষয়টা আমি বললাম যে কাজ করি, এটাকে এখানে নিয়ে আসি, একে এই পাশে দিই। হ্যাঁ, দেখো এইটাকে কি বলা হয়, এটা 2, একে বলা হয় আমাদের সামান্তরিক, একে বলা হয় সামান্তরিক। আচ্ছা, সামান্তরিকের রিলেশনটা কি, মানে কন্ডিশনটা কি, এটাও এ হলে এটাও এ, এটাও বি হলে এটাও বি। বাট এখানে একটা যে মজার বিষয় হচ্ছে, কোনো কোণই 90 ডিগ্রি না, বাট বিপরীত কোণ দ্বয় আমাদের সমান। অর্থাৎ এটা এক্স হলে এটা আমাদের এক্স, এটা ওয়াই হলে এটা আমাদের ওয়াই। ওকে, বুঝছো? বাট এখানে এইটা পর্যন্ত যে আমি কিছুই বুঝতেছি না, বুঝতে হবে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আই মিন দেখো, আমি যদি এখান থেকে এটা টানি, এটা একটা ডায়াগোনাল নাম্বার 1, আর এখান থেকে যে এটা টানি, এটা ডায়াগোনাল নাম্বার 2, অর্থাৎ কর্ণ নাম্বার 2। দেখো, সামান্তরিকের জন্য কর্ণের দৈর্ঘ্যদ্বয় আমাদের সমান, অর্থাৎ এটা যদি আমি দিতাম হচ্ছে D1 ডায়াগোনাল 1। আচ্ছা, এইভাবে তোমাদের একটু ঝামেলা হবে, তোমাদের নামকরণ দিয়ে দিই। তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। একটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য তো সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, ওই কারণ ক্ষেত্রে এখানকার ক্ষেত্রে সেম বিষয়। পার্থক্য হচ্ছে এসি ইজ ইকুয়াল টু বিডি, কর্ণ। তো যখনই তুমি একটা চতুর্ভুজের দুটা বিপরীত বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান পাবা, প্লাস কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান পাবা, তাহলে তাকে ডিরেক্ট বলবা সে আয়তক্ষেত্র। বাট যদি এমন কেস থাকে যে একটা কর্ণের দৈর্ঘ্য অনেক বড় আর একটা কর্ণের দৈর্ঘ্য অনেক ছোট, মানে একটু কম, অনেক বলতে একটু কম, অর্থাৎ নাম যদি দিতাম এ, এটার নাম দিতাম বি, এটার নাম দিতাম সি, এটার নাম দিতাম ডি, অর্থাৎ এসি ইজ লেস দ্যান বিডি, তাহলে এটা কর্ণ। তাহলে এইটার তখন নাম কি বলো, এটার নাম তখন সামান্তরিক। বুঝছো? এই রিলেশনটা যদি বুঝো, তাহলে আমাদের বাকি যে রিলেশনটা আছে এটা তোমাদের কাছে সহজ হবে। অর্থাৎ তুমি এটা বুঝছো কিনা, অর্থাৎ এটা কার কার রিলেশন বলো, আয়তক্ষেত্র এবং সামান্তরিক ক্ষেত্র। ওকে, এইবার আমাদের পরবর্তী যে পার্ট, সেটা হচ্ছে বর্গ। দেখো, এটাকে বলা হয় কি বর্গ, বর্গক্ষেত্র। এটা হচ্ছে আমাদের বর্গ, বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বলতো, চারটা বাহুই সমান, এ এ এ এ, চারটা বাহুর দৈর্ঘ্য সমান। বাট এখানে তাহলে ডিফারেন্সটা কি বলতো, এবং আরেকটা জিনিস চিন্তা করে যে হচ্ছে বর্গ তো পাইলাম, এর পাশে পাশে তোমাদের নিচে আরেকটা লিখি, সেটা হচ্ছে তোমার এমন বর্গের মতোই বাট একটু বাঁকা। কারণ এরও ধরো, এর তখন নাম হচ্ছে আমাদের 4, একে বলা হয় রম্বস। এরও বাহুর দৈর্ঘ্য চারটায় সমান, চারটায় সমান, চারটায় সমান। তাহলে পার্থক্যটা কোথায় বলো, বর্গ আর রম্বসের মাঝে? দেখো, বর্গের ক্ষেত্রে এর কর্ণের দৈর্ঘ্য যা, এই কর্ণটুকু এবং এই কর্ণটুকু, এই কর্ণের দৈর্ঘ্যটুকু আমাদের সমান। ঠিক রম্বসের ক্ষেত্রে উল্টা কেস, একদম সামান্তরিকের মতো। দেখো, এই কর্ণের দৈর্ঘ্য একটু বড়, এই কর্ণের দৈর্ঘ্য একটু আমাদের ছোট। বুঝছো? তাহলে বর্গের ক্ষেত্রে আমরা কি জানি বলো, তার নাম যদি দিতাম এ বি সি ডি, অর্থাৎ এর শর্তগুলো, এর শর্ত কি, চারটা বাহুই সমান, চার বাহুই সমান। ওকে, এবং 2 কর্ণ সমান, কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় কে কে বলো, এসি ইজ ইকুয়াল টু বিডি। আচ্ছা, তাহলে রম্বসের জন্য কি বলো, এই রম্বসের জন্য শর্ত সুন্দর, এই ক্ষেত্রে চার বাহুই সমান। চার বাহু সমান পাওয়ার সাথে সাথে তুমি বুঝতে পারবা না যে আসলে রম্বস না বর্গ, তাহলে আমাদের চেক করতে হবে কি দিয়ে, কর্ণ দিয়ে। কর্ণ অসমান, কর্ণ অসমান, অর্থাৎ তারা সমান নয়। অর্থাৎ আমি যদি নাম দিতাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, অর্থাৎ এটা হচ্ছে এসি ইজ লেস দ্যান এ ডি। কন্ডিশনগুলো বুঝছো? এই কন্ডিশনগুলো বুঝলে তোমার এখন পরবর্তী কোশ্চেনগুলো সহজ হয়ে যাবে। জাস্ট একটা মাথায় রাখো, দেখাও যে এটা 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 একটা বিন্দুগুলো দ্বারা আয়তক্ষেত্র তার শীর্ষবিন্দু। তো তোমার কাজ হচ্ছে নিজের কাজ, এখন ম্যাথগুলো আমি আর করবো না। এখন কেন করবো না বলো, তুমি এটা আয়তক্ষেত্র যে সেটা প্রমাণ করবা। তুমি দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক লিখবা হচ্ছে ধরো 0, -1, ঠিক আছে। বি এর স্থানাঙ্ক তুমি লেখো যে হচ্ছে তোমার কত, -2, 3। তারপর ধরো সি, সিকোয়েন্স মেনটেন করবা কিন্তু এবিসি ডি।
তাহলে ধরো এটা কত 6,7, তারপর এটা হচ্ছে কত আমাদের ডি এর স্থানাঙ্ক কত 8,3। এখন তোমার কাজ হচ্ছে কি এডির দৈর্ঘ্য বের করা, এবির দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য, সিডির দৈর্ঘ্য, 4টা দৈর্ঘ্য বের করা। দেখবা তুমি দুটা দুটা করে সমান আছে, যে কোনো দুটা দুটা সমান, অর্থাৎ এটার সমান এটা, এটার সমান এটা। বাট তুমি বুঝতে পারতেছ না এখন যে আয়তক্ষেত্র না সামান্তরিক ক্ষেত্র, কারণ এই আয়তরও যা ক্রাইটেরিয়া সামান্তরিকের তাই ক্রাইটেরিয়া দিয়ে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। বাট ডিফারেন্সটা হচ্ছে কি তার কর্ণ বের করা, অর্থাৎ তোমার কাজ হবে এখন এই ভ্যালুটা বের করা, অর্থাৎ এসির মান বের করবা এবং তোমার হচ্ছে বিডির মান বের করবা, অর্থাৎ এসি প্লাস বিডি। তুমি এটার মান বের করলে যখনই দেখবা সমান তখনই তুমি বলবা যেহেতু এটার ক্ষেত্রে আমাদের কর্ণদ্বয় সমান, তাহলে এটা অবশ্যই আয়তক্ষেত্র। সো এটা তোমার দায়িত্ব, এইটা তোমাদের এখনই দায়িত্ব, তোমরা এখনই করো ক্লাস ওয়ার্ক, জাস্ট দৈর্ঘ্যের মানে দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা দিয়ে, আর তেমন কিছুই তো নাই, প্যারা নেই। ওকে, তাহলে এটা 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 চতুর্ভুজটির 4টি শীর্ষবিন্দু, এটা যে এর প্রকৃতি নির্ণয় করো সেম ভাবে তুমি প্রকৃতি নির্ণয় করবা কি ওই যে বাহুর দৈর্ঘ্য বের করবা এবং কর্ণের দৈর্ঘ্য বের করবা। যদি কর্ণের দৈর্ঘ্য সমান হয় তাহলে কি বলো কর্ণের দৈর্ঘ্য আগে দেখবা বাহুর দৈর্ঘ্যগুলো, যদি বাহুর দৈর্ঘ্য 4টায় সমান হয় তাহলে 2টা কেস হতে পারে, হয় রম্বস না হলে কি বলো আমাদের বর্গ। এখন আমি কর্ণের দৈর্ঘ্য দেখবো, যদি কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে 2টা সমান হয় তাহলে তার নাম কি বলো বর্গ, আর যদি কর্ণের দৈর্ঘ্য অসমান হয় মানে সমান না হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের তখন রম্বস। আর যদি বিপরীত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ দুটা দুটা করে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে 2টা কেস হতে পারে, এখন হয় সামান্তরিক নাহলে আমাদের কি বলো আয়তক্ষেত্র। তখন আবার কি আমি কর্ণতে যাব, কর্ণ সমান হলে তারা কি হবে বলো আয়তক্ষেত্র, কর্ণ যদি অসমান হয় তাহলে হবে তারা সামান্তরিক। খুবই সিম্পল ভার্সন, এর থেকে সহজভাবে কেউ তোমাকে আর বলতে পারবে না। অবশ্যই এই ম্যাথগুলো তোমাদের কাজ, ক্লাস ওয়ার্ক এক্ষুনি করবা, এক্ষুনি করবা। দেখো একদম সিম্পল একটা কনসেপ্ট, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলি। ধরো তোমার কাছে একটা বিন্দু আছে পি, একটা বিন্দু যে x1, y1, ওকে। এইদিকে একটা বিন্দু ধরো দেওয়া আছে আমাদের কি কিউ বিন্দু, এটা হচ্ছে x2, y2। দেখো এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তুমি যখন এই দুটা বিন্দুকে যোগ করে দিবা অর্থাৎ একটা তুমি রেখা পাবা, পি কিউ রেখা পাবা, রাইট। এখন ধরো বলছে পি কিউ রেখার মাঝের একটা বিন্দু একদম মিড পয়েন্ট, এই মিড পয়েন্টটার নাম দিলাম ধরো হচ্ছে আর, এই আর এর স্থানাঙ্ক বের করো। ঠিক এরকম এক্স ওয়াই আকারের ভ্যালুটা বের করো, খুবই সহজ। মনে রাখবা এই আর এর স্থানাঙ্ক হবে এর যে এক্স এর ভ্যালুটা হবে এদের x1 প্লাস x2, অর্থাৎ x1 প্লাস x2 কে করবা, দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা, যেহেতু মধ্যবিন্দু বলছে। y এর মান কি হবে y1 প্লাস y2, তাকে জাস্ট 2 দ্বারা ভাগ করবা, তাহলে আমাদের আর এর স্থানাঙ্কটা পেয়ে যাব। অর্থাৎ যে কোনো দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা। হোপফুলি বুঝতে পারছো, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কিভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখো, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সময় এত, ত্রিভুজটির মধ্যমান নির্ণয় করো। দেখো মধ্যমান মানে কি মধ্যমা, যেটাকে বলা হয় মধ্যমা, অর্থাৎ একটা ত্রিভুজ। দেখো খুবই সহজ, মধ্যমা এডি নির্ণয় করতে বলছে। ধরো এর স্থানাঙ্ক কত 2, -1, ওকে, -1। তারপর দেখো বি এর স্থানাঙ্ক -4, 2। তারপর কি সি এর স্থানাঙ্ক 2, 5। ওকে, বুঝতে পারছি। এখন মধ্যমা যে বিষয়টা, যে একটা শীর্ষ থেকে অপর বাহুর মিড পয়েন্টের যোগফল, মানে তাদের সোজাসুজি দূরত্ব। তুমি দেখো আমাদের লাগবে কি এডি একটা মধ্যমা বলছে, মানে এ থেকে অবশ্যই অপর বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটার নাম দেওয়া আছে ডি, অর্থাৎ এই দৈর্ঘ্যটাকে বের করতে হবে, এডি এর এই দৈর্ঘ্যটাকে আমাদের বের করতে হবে। বুঝছো? এন্ড কিভাবে বের করব? তাহলে তো আমাদের অবশ্যই ডি এর স্থানাঙ্কটা লাগবে। ডি মানে হচ্ছে কি, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। কি বললাম, এটার নাম দিলাম আমি ডি। ডি হচ্ছে বি সি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তাহলে এর স্থানাঙ্কটা কি হবে বলতো, এর স্থানাঙ্ক -4 মানে এক্স এর ভ্যালু যোগফল, অর্থাৎ -4 যোগ 2 একে 2 দ্বারা ভাগ, এক্স এর মানটা পেয়ে গেছি। ওয়াই এর মান কি 2 and 5, 2 + 5 / 2, এই ওয়াই এর মানটাও পেয়ে গেছি। তাহলে আসলে ভ্যালুটা কি পাইলাম বলতো, তাহলে -4 2 2 2 2 2 -1 -1, হ্যাঁ। তারপর 7/2, 7/2। তা তুমি কিন্তু ডি এর স্থানাঙ্ক পেয়ে গেছো। এখন প্রশ্ন বলছে মধ্যমার মান বের করো, অর্থাৎ এই প্রশ্নে যে কথাটা ছিল সেটা হচ্ছে এডির মানটা বের করো। টার্গেট ছিল আমাদের কার মান, এডির মান।
সো এইটাকে আমি এদিকে রাখলাম। হুম? সো আমাদের টার্গেট কি এখানে? এডির মান। দেখো এখানে a এর স্থানাঙ্কটা কত ছিল? a এর স্থানাঙ্ক দেখো 2, -1। আচ্ছা d এর স্থানাঙ্ক আমরা কি পাইলাম বলো তো? d এর স্থানাঙ্ক কি পেলাম? -1, 7/2। আচ্ছা তাহলে মধ্যমা, তাহলে আমাদের কি বলো? মধ্যমা AD। কারণ AD এর দৈর্ঘ্যটা কি বের করতে পারবো না? একদম দৈর্ঘ্য নির্ণয় সূত্র। দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানলেই তার দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা দিয়ে তার দৈর্ঘ্যটা বের করা যায়। তাহলে √ কি বলতো? 2 -1, তাই এটা +1 হয়ে যাবে। তার উপর হোল স্কয়ার। বুঝছো? তাহলে প্লাস, তাহলে -1 -7/2, 7/2 তার উপর হোল স্কয়ার। জাস্ট যদি ক্যালকুলেটরে প্রেস করো AD। তাহলে AD এর মানটা কি হবে বলো তো? AD এর মান হবে 2 + 3² মানে কত বলো? 3² মানে 9। তাহলে একবারে √9 প্লাস, তারপর হচ্ছে ভিতরে হচ্ছে কত? -1, তারপর হচ্ছে কি -7/2 তার উপর স্কয়ার। এটা আসতেছে কত? বাবারে অনেক ভ্যালু আসতেছে। 3√13/2। এটা অ্যান্সার। যাই আসবে এটা অ্যান্সার। আমাদের হোপফুলি ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয়নি। তোমরা তাও একবার নিজে করলে বুঝতে পারবা, কারণ দৈর্ঘ্য নির্ণয় ফর্মুলা শুধু। তাহলে এটা অ্যান্সার, এর মধ্যমান। বুঝছো? দেখছো তাহলে মধ্যমান পয়েন্টটা জানলে তার আমরা একটি ত্রিভুজের মধ্যমানও বের করতে পারি। তাহলে এটা ত্রিভুজের ABCD রম্বসের শীর্ষবিন্দু, ত্রিভুজের রম্বসের শীর্ষবিন্দু। বলছে C বিন্দুর স্থানাঙ্ক বের করো। মানে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেখো আমরা কিভাবে বের করতে পারি। এখন আমাদের কি বলছে? এটা রম্বস, না? এটা একটা আমাদের ধরো রম্বস। দেখো বলছে ABC, অর্থাৎ A B এন্ড হচ্ছে তোমার কি বলো C, এর নাম ধরো আমাদের বলছে D। তাহলে আমাদের সিকোয়েন্স মেইনটেইন করে কিন্তু যাবে। তাহলে A এর স্থানাঙ্ক বলা আছে কত বলো? 2, 5। আচ্ছা B এর স্থানাঙ্ক কত বলা আছে বলো? 5, 9। C এর স্থানাঙ্ক কি বলো? জানি না, অর্থাৎ x, y। আচ্ছা D এর স্থানাঙ্ক কত বলো? 6, 8। প্রশ্ন মতে বলছে এই C এর স্থানাঙ্কটাকে বের করো। কিভাবে বের করব? তুমি এর কর্ণ আঁকো। মানে এখান থেকে এটা আঁকো, এটা তার কর্ণ, এবং এখান থেকে এটা তার কর্ণ। আচ্ছা কর্ণদ্বয় দেখো একটা পয়েন্টে টাচ করছে, এটার নাম দিলাম O পয়েন্ট। বুঝছো? কর্ণদ্বয়ের যে পয়েন্টে টাচ করছে এটা কিন্তু আমাদের একটা মানে মিডল একটা পয়েন্ট। কার মিড পয়েন্ট? আমরা জানি যে কর্ণদ্বয়, যে আমরা লিখবা যে আমরা জানি, কি জানি? কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা সমদ্বিখণ্ডিত হওয়ার যে বিষয়টা কি বলো? মানে দুটা অর্ধেক হয়। সমদ্বিখণ্ডিত হওয়ার যে বিষয়টা, যে এখানে কি বলো? যে BO = কত? OD, অথবা AO আমাদের হচ্ছে OC। অর্থাৎ O বিন্দু হচ্ছে মধ্যবিন্দু। কি বললাম? O বিন্দু হচ্ছে মধ্যবিন্দু। ও বিন্দু দুইজনেরই মধ্যবিন্দু। আচ্ছা বলো তো এই ও যদি মধ্যবিন্দু হয়, আমরা দেখো এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি না। দেখো মনোযোগ দাও, এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? অতএব দেখো, অতএব ও বিন্দু হবে কি? 5 + 6/2, x এর মান পেয়ে গেছি। তারপর দেখো 9 + 8/2, তাহলে y এর মানও পেয়ে গেছি। তাহলে 5 + 6 মানে কত? 5, 6, 11। তাহলে 11/2 মানে কত? 8, কত আমাদের? 17/2। তাহলে দেখো আমি কিন্তু ও বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x এর মান এবং y এর মান পেয়ে গেছি। আচ্ছা আমি যদি এই দিক থেকে হিসাব করতাম তবে কি হতো বলো তো? যে আমি লিখি যে আবার এসি এর ক্ষেত্রে মনোযোগ দাও। এসি এর ক্ষেত্রে কি হয়? এটা কিন্তু মধ্যবিন্দু তার এসি এর। তাহলে কি হবে বলো তো? 2 + x/2 মানে ও বিন্দু, মানে এসি এর ক্ষেত্রে ও বিন্দুটা বের করতেছি আমরা। এই যে দেখো, মানে এসি এর দিক থেকে ও বিন্দুটা, তাহলে এটা হচ্ছে x এর মান।
তাহলে কি আছে 5 প্লাস ওয়াই, 5 প্লাস ওয়াই ডিভাইডেড 2। তাহলে এই বিন্দুটা দেখো তো, আমি যে কথাটা বললাম এইখানে যে অংশটা, এই ভ্যালু আর এই ভ্যালু কি সেম না? এরা কি সেম না বলো তো? এরা কি সেম না? কারণ দুইজনে তো আমাদের কি বলো ও বিন্দু, রাইট? তাহলে আসলে এর এক্স এর পার্টটুকু আর এর এক্স এর পার্টটুকু সেম জিনিস, এর ওয়াই এর পার্টটুকু আর এর ওয়াই এর পার্টটুকু সেম জিনিস। আমরা কি লিখতে পারি বলো? হোপফুলি বুঝতে পারছো আমি। আই হাই, আই হাই, কি হলো এটা? হ্যাঁ, কি হলো বলো? কি হয়েছে? হয়েছে দেখি না, আমাদের জানার দরকার নেই। হ্যাঁ, এইবার আসো। তাহলে আমাদের এই পার্টটা এখানে লিখলাম, লাস্টের পার্ট। এখন এখন আমরা কি লিখবো বলো? একবার x এর পার্ট সমান, অর্থাৎ 2 প্লাস এক্স ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু কত বলো তো? 11/2। তাহলে এটা সলভ করো। তাহলে দেখো নিচের 2 ফিনিশ। তাহলে আসতেছে কত? 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 11। তাহলে আসলে এক্স এর মান আসতেছে কত বলো তো? 9। তাহলে এক্স এর মান তুমি পাইলা কত বলো? 9। ওকে, সুন্দর। তাহলে আমাদের কাজ হচ্ছে এবার ওয়াই এর মানটাকে বের করা। আচ্ছা, ওয়াই এর মানের জন্য কি করবে? এবার ওয়াই এর অংশটুকুকে সমান লেখো। এই কি বাঁকা হয়ে গেছে না? যে এখন কি হবে বলো তো আবার? যে 5 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 ওয়াই বাই 2, এটা 17/2। ওকে, তাহলে 2 2 তো বাদ, তাহলে আসতেছে কত? 5 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17 এবং ওয়াই এর মান আসতেছে কত বলো তো? 12। মানে ওই পাশে চলে গেলে, তাহলে ওয়াই এর মান আর এক্স এর মান, দ্যাট মিনস আমি কার মান ধরছিলাম? সি এর মান। তাহলে আমি লাস্টে গিয়ে তাহলে এটা পেয়ে গেলাম না? তাহলে অতএব সি এর স্থানাঙ্ক কি পেলাম? অতএব সি হচ্ছে আমাদের কত? 9,12। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কি করলাম? বুঝছো কিনা? জাস্ট মধ্যবিন্দুর কনসেপ্ট থেকে দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ। সো এই কনসেপ্টগুলো কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। তোমাদের দেখো সব কনসেপ্ট কিন্তু এটা শেষ। আমাদের এই চ্যাপ্টারের 11 পয়েন্টের যে 1 যেটাকে বলে, মানে একটা প্রথম পার্টটা, প্রথম পার্টের যত ধরনের কনসেপ্ট আছে আমি তোমাদের আজকে টোটাল 25টা স্লাইডের মাধ্যমে বুঝাই দিলাম। তোমাদের একটা পার্ট, অর্থাৎ এর মতো ডিটেলস ক্লাস, এর মতো ডিটেলস ক্লাস তুমি আর কোথাও পাবা না, কোথাও পাবা না। তোমাদের এই রিথিং থেকে আমি তোমাদের দীপন ভাইয়া তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির একটা ডিটেলস ক্লাস দিচ্ছি। এই ক্লাসের মাধ্যমে স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের সারা জীবনের জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকবে। সামনে যখন তোমরা এইচএসসি তে উঠবা, এইচএসসি তে এই চ্যাপ্টার এত এত ইম্পর্টেন্ট যে এই চ্যাপ্টারের নামেই আরেকটা তোমার এই চ্যাপ্টার আলোকে আরেকটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে সরল রেখা। এই কনসেপ্ট যদি তোমার এখানে ক্লিয়ার না থাকে তুমি ওখানে গিয়ে কিচ্ছু বুঝবে না। আর তুমি যদি এই ক্লাসটা করে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এইচএসসি তে উঠে তোমরা ওই সরল রেখা চ্যাপ্টারে বস হয়ে যাবা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এই পার্টটুকু দেখার জন্য। ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা পার্ট এরকম ডিটেইলস ক্লাস দিব, যাতে তোমরা এই চ্যাপ্টার থেকে যেমনি প্রশ্ন আসুক পরীক্ষায় দিতে পারো। তো তোমাদের সবাইকে অপেক্ষা করতে বলতেছি আমাদের পরবর্তী পার্টগুলো দেখার জন্য। অবশ্যই তোমরা রিথিংকের ইউটিউব চ্যানেল এবং পেজে তোমরা অ্যাড হয়ে যাও এবং আমার থেকে ম্যাথ ক্লাসগুলো করে তোমরা ম্যাথে একটা স্ট্রং বেস তৈরি করো।